আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আর কয়েকটা দিন মাত্র বাকি। খুবই প্রেসারে আছো হয়তো বা সবাই, এটাই স্বাভাবিক আসলে। আমরা প্রেসারে ছিলাম, আমাদের পরবর্তী জেনারেশনও প্রেসারে থাকবে, তাদের পরবর্তী জেনারেশনও প্রেসারে থাকবে। পরীক্ষাটা আসলে কেউ এনজয় করে দিতে যায় না আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বা আমাদের কারিকুলামে। প্রত্যেকেই খুব চাপ নিয়েই পরীক্ষা দিতে যায় এবং পরীক্ষাটা আসলে একটা যুদ্ধক্ষেত্র বানায় রাখছে সবাই। এবং আমরা বলি যে ভর্তি যুদ্ধ, আমরা বলি যে বিভিন্ন ভর্তি পরীক্ষাকে যুদ্ধের সাথে তুলনা করি, কিন্তু আসলে ব্যাপারটা এরকমও হওয়া উচিত ছিল না। তোমরা জানো যে বাংলা প্রথম পত্রটা এইবার হচ্ছে সব থেকে ছোট সিলেবাস, ইতিহাসের সব থেকে ছোট একটা সিলেবাস হচ্ছে বাংলা প্রথম পত্রে। হ্যাঁ, কিন্তু বাংলা প্রথম পত্রে এমসিকিউটা মোটামুটি সব থেকে কঠিনই ধরা যায়, যে পদার্থবিজ্ঞান কিংবা রসায়ন, জীববিজ্ঞান, আহ, উচ্চতর গণিত, এগুলো না পারা যায়। কারণ তুমি জানো আসলে কি আসবে, সূত্র বসাবা কিংবা কোনো না কোনো টেকনিক দিয়ে তুমি করে আসতে পারবে। আমি মোটেও কোনোটাকে বড় ছোট করতেছি না, কিন্তু বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে দেখা যায় যে টিচাররাও হিমশিম খায় আসলে মিলানোর সময়। যে বোর্ড এমন প্রশ্ন করে, দেখা যায় যে 30টার ভিতরে আমি 22টা, 23টা, 24টা পারলেও বাকি 6টা আসলে খুবই কনফিউজড। এক একটা প্ল্যাটফর্ম এক একটা অ্যান্সার সলিউশন দিচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চারা আসলে খুবই হিমশিম খেয়ে যায়। তো আমরা আজকে মূলত সামগ্রিক বাংলা প্রথম পত্র না, আজকে বাংলা প্রথম পত্রেরই একটা অংশ, যেটা হচ্ছে সহপাঠ, নাটক এবং উপন্যাস, এই অংশটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব, এমসিকিউ সলভ করার চেষ্টা করব এবং বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব আসলে। এখন তোমরা যুক্ত হচ্ছ কিনা এবং ক্লাস সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আমাকে একটু চেক করতে দাও আগে। আম, আমি একটু দেখিয়ে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আহ, একটু চেক করতে দাও আগে, একদম পারফেক্ট আছে। ওকে রেদওয়ান, তোমার প্রশ্ন থাকলে তুমি করে রাখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের আজকের মূল লক্ষ্যটা এটা সমাধান করা, তারপরেও আনুষঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া তো আমার কাজ, এটা তো আমি দিবই। এখন এই যে নাটক এবং উপন্যাস, হ্যাঁ, আমি তোমাদেরকে একটু বলি। এখন লাইন বাই লাইন নাটক এবং উপন্যাস পড়াটা কি তোমাদের জন্য ঠিক হবে নাকি হবে না? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। লাইন বাই লাইন পড়াটা অবশ্যই ঠিক হবে, এতে কোনো ক্ষতি হবে না। তোমাদের হাতে আর মাত্র 5-6 দিন সময় আছে। আমি তোমাদেরকে একটু বলি, এখন তোমরা যেই লেখাপড়াতে অভ্যস্ত হইছো, তোমাদের সামনে যদি একজন থাকে বা কেউ যদি তোমাদেরকে পড়ায় দেয়, তবে সেই জিনিসটাকে তোমরা বেশি এনজয় করো একা পড়ার থেকে। তো তোমাদের এই নাটক এবং উপন্যাসের উপর, হ্যাঁ, ইউটিউবে আমার ক্লাস আছে একদম লেটেস্ট। হ্যাঁ, একদম লেটেস্ট ক্লাস পাবা তোমরা, লেটেস্ট ক্লাস সার্চ দিবা। হ্যাঁ, ক্লাস পাবা। তুমি লাল সালু সাকিব স্যার দিয়ে সার্চ দিবা, তুমি পাবা, ক্লাসগুলো পাবা, লাল সালু আর নাটক হচ্ছে সিরাজ। তো তোমাদের যাদের একদম পড়া হয়নি কখনো, আমি তোমাদেরকে বলবো এখনো সময় আছে, ক্লাসগুলো করে রাখো লাইন বাই লাইন। কারণ একমাত্র লাইন বাই লাইন পড়লেই তুমি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল নিজের থেকে আনতে পারবা। কেন নাটক এবং উপন্যাস পড়াটা এখন গুরুত্বপূর্ণ সেটা একটু আমি বলি। আমরা জানি যে আমাদের যে সাহিত্য পাঠ অংশটা আছে, একটু ধৈর্য ধরো, ক্লাসটা অনেক বড় হবে। সাহিত্য পাঠ যে অংশটা আছে, এই সাহিত্য পাঠ অংশের ভিতরে গদ্য আর পদ্য আছে, আমরা খুব ভালো মতো জানি। এটা আমরা জানি যে আমাদের গদ্যাংশ আছে এবং পদ্য আছে। আচ্ছা, এখন পরীক্ষায় গদ্য থেকে আমরা এটা খুব ভালো মতো জানি যে 4টা সিকিউ আসবে এবং পদ্য থেকে আসবে হচ্ছে 3টা সিকিউ। টোটাল 11টার ভিতরে 7টা সাহিত্য পাঠ নিয়ে রাখছে। কিন্তু আমাদের যেহেতু প্রথম পত্রে আরও একটা বই আছে, সেটার নাম হচ্ছে সহপাঠ, এবং সহপাঠের থেকে তাহলে 7টা যদি এখান থেকে আসে, 4টা এখান থেকে আসবে। কিন্তু এই 4টা আবার 2টা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে আমাদের নাটক, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের নাটক। এই নাটক থেকে আমরা জানি যে 2টা সিকিউ আসবে এবং উপন্যাস থেকে 2টা সিকিউ আসবে। এটা বহুত আগের জিনিস, তোমরা এগুলা সবই জানো। হ্যাঁ, তোমরা এগুলা সবই জানো, তাই না? প্রতিটা বিভাগ থেকে তোমার একটা করে কোয়েশ্চেন দিতে হবে, এখানে ধরতেই হবে, নাটকও ধরতে হবে, উপন্যাসও তোমার ধরতে হবে। আমরা জানি যে গদ্যাংশ থেকে ম্যাক্সিমাম 3টা অ্যান্সার তুমি করতে পারবা, পদ্যাংশ থেকে 2টা। হ্যাঁ, এখন এটা গেল সিকিউ 70 মার্ক, এটা গেল আমার সিকিউ 70 মার্ক। এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে রাখি, হ্যাঁ,
এটা আমি প্রতি ব্যাচকে বলি, এমসিকিউর ক্ষেত্রে 24টা, 30-এর ভিতরে 24টা সাহিত্য পাঠ থেকে আসবে। হ্যাঁ, সাহিত্য পাঠ থেকে আসবে। এমন হতে পারে যে 12টা গদ্য থেকে আসছে, 12টা পদ্য থেকে আসছে। এমনও হতে পারে 10টা গদ্য থেকে আসছে, 14টা পদ্য থেকে আসছে। যদিও এই রেশিওটা একটু কম। এমন হতে পারে যে 13-11 অথবা 12-12, এরকম হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো সাহিত্য পাঠ, সহপাঠ থেকে এই যে 6টা এমসিকিউ যে সহপাঠ থেকে আসবে, এই 6টা যদি তুমি নিশ্চিত করে না আসতে পারো, তবে তোমার কিন্তু মার্ক নিয়ে একটু টানাটানি লেগে যাবে। কারণ বহু বছর পর বা অনেক দিন পরেই তোমাদের 7টা সৃজনশীল লিখতে হইতেছে। তোমরা কিন্তু মোটামুটি কলেজের পরীক্ষা ছাড়া 7টা সৃজনশীল লিখে আসলে অভ্যস্ত না, আর এই টাইমটা অনেক কম। হ্যাঁ, আমার মতে এই টাইমটা অনেক কম। আসলে আমি ওরকম জ্ঞানী না, কিন্তু আরেকটু টাইমটা বেশি পাইলে তোমাদের লেখালেখিতে একটু সুবিধা হতো। এখন কি করা উচিত একটু দেখো। এই যে আমি তোমাদেরকে যদি একটু বলি যে লাল সালু এবং নাটক সিরাজ পড়াটা কিভাবে পড়া উচিত। লাইন বাই লাইন তো আমি পড়তেছি, কিন্তু লাইন বাই লাইন যদি প্রশ্ন না হয়, অন্য কোথা থেকে প্রশ্ন হয়, যেমন একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে যে নাটক কত ধরনের হয় বা নাটক কত প্রকার। এই প্রশ্নটা কিন্তু খুব একটা রেয়ার কোনো কোয়েশ্চেন না। দেখো তো তোমরা পারো কিনা। তোমাদেরকে একটু বলি যে প্রশ্নটা যদি এরকম আসে যে নাটক কত প্রকার, হ্যাঁ, নাটক কত প্রকার। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাই আপনার কথা শুনে আমি নাটক লাইন বাই লাইন পড়ে গেছি, কিন্তু আসেনি। দিন শেষে আইসা আমার উড়াধুরা গালি দিলা, সাকিব ভাই কি বললো না বললো, কিন্তু আসছে নাটক কত প্রকার এমসিকিউতে। তো এমসিকিউতে 4টা অপশন আছে, কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা, কেউ 5টা দিয়ে আসছে। এগুলো আসলে পারবা কিভাবে। এখন লাইন বাই লাইন বলতে তোমার বইতে যে জায়গায় নাটকটা শুরু হয়েছে সেখান থেকে নিয়ে যে জায়গায় নাটকটা শেষ হয়েছে ওই পর্যন্তকে বোঝায় লাইন বাই লাইন। অর্থাৎ কবি পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের যেই তোমার কি বলে পূর্বাংশটা থাকে সেটাও তোমার পড়তে হবে। আমরা জানি নাটক কত প্রকার। নাটক কত প্রকার বলো তো। এসএসসি লেভেলে আমরা পড়ছিলাম নাটক, একটা নাটককে আমরা বলি ট্র্যাজেডি। সাহিত্যের রূপরীতি পড়ে আসছো তোমরা। হ্যাঁ, ট্র্যাজেডি, বানান ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এরপরে আমরা পড়ছিলাম আরেক ধরনের নাটক হয় যে নাটকটাকে আমরা বলি কমেডি নাটক। হ্যাঁ, আরেক ধরনের নাটক হয় যে নাটকটাকে আমরা বলি ফার্স। ইংলিশে এটাকে বলি ফার্স, বাংলায় বলি প্রহসন। এটা এসএসসি লেভেলে আমরা পড়ে আসছিলাম। এছাড়াও আরো 2 ধরনের নাটক আছে, জানো কি। একটা হচ্ছে আমরা জানি মেলোড্রামা। হ্যাঁ, একটা হচ্ছে মেলোড্রামা, আরেকটা কি ট্র্যাজিক ড্রামা। হ্যাঁ, আরেকটা হচ্ছে ট্র্যাজিক ড্রামা। এই যে নাটক হচ্ছে এই কত প্রকার, 5 প্রকার। ঠিক আছে। তো এই প্রশ্নটা কোত্থেকে আসছি আমরা, এই যে নাটকের গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা আছে বইয়ের একদম শুরুতে, সেই অংশে গেলে আমরা এটা পাবো। অথবা যদি প্রশ্ন এরকম আসে, চিন্তা করো যে অ্যারিস্টটলের মতে নাটকের ঐক্য কত প্রকার বা কত ধরনের হয়। অ্যারিস্টটলের মতে নাটকের ঐক্য, এই প্রশ্নটা কিন্তু মোটেও আসলে সোজা ধরতে পারবা না তোমরা। হ্যাঁ, যে অ্যারিস্টটল নাটকের কয়টা ঐক্যের কথা বলছে। অ্যারিস্টটল নাটকের, ধৈর্য ধরো এমসিকিউ সমাধান করব, নাটকের কয়টি কয়টি ঐক্যের কথা বলছে। ঐক্যের কথা বলেছেন। ঠিক আছে, কয়টি ঐক্যের কথা বলেছেন। তো চিন্তা করো এই প্রশ্নটা কি নর্মালি একটা এভারেজ স্টুডেন্টের পারার কথা? কারণ এভারেজ স্টুডেন্ট লাইন বাই লাইন নাটক উপন্যাস পড়েনি। আমি কাউকে ছোট করতেছি না, এটা একটা বাস্তব কথা। ঠিক আছে, তো আমি তো প্রথমে বুঝবোই না। নর্মাল স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্ট, ধরো আমি তোমাদের সাকিব ভাই একটা এভারেজ স্টুডেন্ট, আমি তো বুঝবোই না যে নাটকের ঐক্যের কথা আবার কি, এইটা আবার কি। হুম, কিন্তু সে কিন্তু বলছে এটা তিনটা মানে 3টা ঐক্যের কথা বলছে। একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান, আর একটা হচ্ছে ঘটনা। কি কি? সময়, স্থান, ঘটনা। এগুলো একটু মার্ক করে রাখতে পারো তোমরা। সময়, স্থান, ঘটনা। ওকে, ধরো লিখি সময়, আরেকটা হচ্ছে স্থান, আরেকটা হচ্ছে ঘটনা। তো এই যে এই প্রশ্নগুলা কিন্তু আসলে নাটকের যেই সূত্রপাত বা গঠনতন্ত্র সেখান থেকে আসছে। কবি পরিচিতি থেকে কিন্তু এখনো আসেনি একটা কোয়েশ্চেন। তো ধরো কবি পরিচিতির প্রশ্নটা কয়জন আসো, মাশাল্লাহ অনেকে আসো। হ্যাঁ, কবি পরিচিতি থেকে দিছে। চিন্তা করো যে সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিল, এরকম
তখন কিন্তু আমাদের টাফ হয়ে যাবে। তোমরা বলতে পারো ভাই আমি লাইন বাই লাইন পড়ছি, আমি কোনগুলা পারবো বা কোনগুলা তোমরা পারবা জানো? তোমরা পারতে পারো এই ধরনের কোয়েশ্চেন যে টোটাল নাটকে, হ্যাঁ টোটাল নাটকে নবাব সিরাজ কতটি দৃশ্যে আছে। আমি যদি তোমাদেরকে এই প্রশ্ন করি যে সম্পূর্ণ নাটক পড়ার পর, সম্পূর্ণ নাটকে, হ্যাঁ নবাব সিরাজ, নবাব সিরাজ, ওকে নবাব সিরাজ কতটি কতটি দৃশ্যে রয়েছে, হ্যাঁ মানে তার এক্সিস্টেন্স কয়টা দৃশ্যে আছে। তোমরা বলো তো এই প্রশ্নগুলো আবার তোমরা পারবা, হ্যাঁ এই স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেনগুলা তোমরা মোটামুটি ভালো পারবা। অথবা তোমরা পারতে পারো যে নাটকের মোট অঙ্ক সংখ্যা কয়টা বা মোট দৃশ্য সংখ্যা কয়টা। এই প্রশ্নের উত্তরগুলো না তোমরা খুব ভালো মতো দিতে পারবা, কারণ তোমাদের সামনে ধরো এই বইটা আমি পড়ছি আর কি, হ্যাঁ তো এইখানে তুমি নর্মালি যে কখনো বইও খোলেনি সে তো দেখে বলতে পারবে যে ভাই এই নাটকে আমি যেটা দেখতে পাচ্ছি যে 4টা অঙ্ক আছে, হ্যাঁ এই নাটকে 4টা অঙ্ক আছে। এই যে ধরো 4টা অঙ্ক। অনেকে এই অঙ্কটা বুঝবে না যে অঙ্ক জিনিসটা কি। আমি তোমাকে বলি, অঙ্ক মানে হচ্ছে একটা ঘটনা। তো একটা ঘটনার তো অনেকগুলা দৃশ্য হতে পারে। অঙ্ক মূলত একটা বড় ঘটনাকে নির্দেশ করে, যে ঘটনার আন্ডারে ছোট ছোট কিছু দৃশ্য থাকে বা কি বলে এটাকে তোমার হচ্ছে সাব স্টোরি থাকে, সেগুলোকে আবার দৃশ্য বলে। তার মানে এই নাটকের টোটাল দৃশ্যের সংখ্যা কয়টা? 4টা, সরি অঙ্কের সংখ্যা 4টা। আর মোট দৃশ্য আছে কয়টা? মোট দৃশ্য, মোট দৃশ্য টোটাল মিলায় 12টা। ঠিক আছে, তোমরা বলতে পারো ভাই এগুলো আমরা পারি, কিন্তু এগুলোর সাথে রচনার শুরুর যে অংশটা থাকে না এটাও তোমরা একটু পড়ে রাখবা, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। হ্যাঁ ক্যারেক্টার পরিচিতি হ্যান ত্যান এগুলো সব তোমরা পারো। তোমরা এই ইনিশিয়াল পার্টটা বাদ দাও দেখে 2-1টা মার্ক দেখবা আসলে পুরা হলরুমে কারোর কমন পড়া নেই, এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর যত কঠিন প্রশ্নই হোক না কেন বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেনই হবে না, আমি আগেও বলছি এখনো বলতেছি। এবার আসো ওকে ঠিক আছে, আমি আসি তোমাদের সাথে আগামী 5-6 দিনই তোমাদের সাথে আসি, চিন্তার কোনো কারণ নেই। যতটুকু আমার থেকে নিতে পারো তোমরা মানে নিতে চাও তোমরা নিতে পারো। এবার একটু দেখি তাহলে এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত। যদি তোমরা বলো যে এই মুহূর্তে ভাই আমাদেরকে একটা সলিউশন দেন, কি করা উচিত, কি করা উচিত। আচ্ছা এই প্রশ্নের উত্তর একটাই, যে লাইন বাই লাইন পড়া উচিত, লাইন বাই লাইন পড়া উচিত। হ্যাঁ লাইন পড়া উচিত। আচ্ছা এটাই হবে অ্যান্সার। এখন তোমরা বলতে পারো যে না ভাই অনেক পড়ার চাপ, লাইন বাই লাইন পড়বো না, আমি শুধুমাত্র সারমর্মটা পড়ে যাব। কি পড়ে যাব? আমি অনলি সারমর্মটা পড়ে যাব, তখন হবে? আসো তখন হবে কি হবে না সেটা নিয়ে একটু ডিসকাস করি। একটু দাঁড়াও, এটার একটু লক করি। হ্যাঁ তখন হবে কি হবে না সেটা নিয়ে আমি কথা বলতেছি। দেখো যারা সারমর্ম পড়তে চাও, যারা সারমর্ম, আমি টোটাল প্রায় 150টা, দুইটা মিলে 150টা এমসিকিউ আছে। হ্যাঁ গাইড, পুরা গাইডের ছবি তুলে রাখছি, কারণ তোমরা একলা পড়বা না তো, আমি সলভ করাই। আসো আচ্ছা সার মর্ম আমি দিব বা সারাংশ আমি তোমার হচ্ছে দিতে চাই, বা তোমরা বলতে পারো যে সামারিটা পড়বো এখন, অনলি সামারিটা। তাদের কি হবে? তাদের কিছু হবে না। তাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে, দেখো কোনো এক জনৈক নারী ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল যে আমার কালকে বাংলা পরীক্ষা, আমি এখন সহপাঠ পড়ে শেষ করলাম, এবং সহপাঠ পড়ার পর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটা, যে সিরাজউদ্দৌলা এবং লাল সালু উপন্যাস পড়ে একটা সামারি করছি আমরা। হ্যাঁ ফেসবুকের খুব ভালো একটা ছড়াইছিল এই স্ট্যাটাসটা। এখন কে ছড়াইছে এই ভিডিওটা দেখার পর যদি কেউ তার নাম আমাকে বলেন, আমি ক্রেডিটটা দিয়ে দিব, সমস্যা নেই, এটা আমার না। দেখো সিরাজউদ্দৌলা 7 ছেলের বাপ ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা 7 ছেলের বাপ ছিলেন। অ্যাকচুয়ালি তার দ্বিতীয় স্ত্রী রবার্ট ক্লাইভের সন্তান না থাকায় সে মতলুব খাঁকে দিয়ে ঘসেটি বেগমের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিলেন। মির্জাফর
আবার হাসুনির মাকে বিয়ে করেছিল এবং হাসুনির মা তার মুখে থুতু ছুঁড়েছিল। এদিকে লুৎফুন্নেসার স্বামী খালেদ ব্যাপারী গ্রামের স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার ঘোর বিরোধী ছিলেন সিরাজউদ্দৌলা। ঠিক আছে, যারা সামারি এখন পড়তে যাবে জীবনে 2টা বছর এটা পড়েনি, তাদের অবস্থাটা এরকম হবে। ঠিক আছে, আসলে সিরাজউদ্দৌলার 7 ছেলের বাপ ছিল না, 7 ছেলের বাপ ছিল ওই যে মনে আছে, হ্যাঁ, দুদু মিয়া। কে ছিল? দুদু মিয়া। হ্যাঁ, দুদু মিয়া 7 ছেলের বাপ ছিল। আচ্ছা, তার দ্বিতীয় স্ত্রী রবার্ট ক্লাইভ সন্তান না থাকায় সে মতলুব খাঁকে দিয়ে ঘসেটি বেগমের কাছে পানি পড়া আনতে পাঠাইছিল। এখন দ্বিতীয় স্ত্রীর কথা পাই আমরা 2টা জায়গায়। এক হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী ছিল, যার নাম হচ্ছে তানু বিবি, আর আরেকজন ছিল হচ্ছে মজিদ। মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হচ্ছে জমিলা। তার মানে এই যে দ্বিতীয় স্ত্রীর যে কনসেপ্ট, এটা আসে হচ্ছে মিস্টার মজিদ সাহেব আর খালেক ব্যাপারী, তাই তো? খালেক, এই যে এখানে হচ্ছে খালেদ ব্যাপারী আর কি, খালেক ব্যাপারী, হ্যাঁ, ব্যাপারী। তাদের 2টা করে স্ত্রী ছিল এবং মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হচ্ছে জমিলা, জমিলা। আর খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হচ্ছে তানু বিবি, তানু বিবি। মনে আছে তোমাদের? হ্যাঁ, তানু বিবি। কোনো জায়গায় যদি আমি ভুল করি আমাকে ঠিক করে দিও। আচ্ছা, মতলুব খাঁটা কে ছিল? মতলুব খাঁ ছিল ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান। কে ছিল? মতলুব খাঁ ছিল হচ্ছে ইউনিয়ন বোর্ডের তোমার হচ্ছে বোর্ডের চেয়ারম্যান, চেয়ারম্যান। ঠিক আছে। আচ্ছা, মতলুব খাঁকে দিয়ে ঘসেটি বেগমের কাছে পানি পড়াতে পাঠাইছিল, অ্যাকচুয়ালি না, ধলা মিয়াকে দিয়ে। হ্যাঁ, ধলা মিয়া, ধলা মিয়াকে দিয়ে, হ্যাঁ, ওই আওয়ালপুরের পীর সাহেবের পানি পড়া আনতে চাইছিল। কার? ওই আওয়ালপুরের, আওয়ালপুরের, একটু আমরা বিনোদন নিচ্ছি, হ্যাঁ, পুরের পীরের, আওয়ালপুরের সেই পীরের পানি পড়া আনতে পাঠাইছিল ধলা মিয়াকে দিয়ে। তানু বিবির ভাই আর কি ধলা মিয়া, তানু বিবির ভাই ধলা মিয়া, তাই না? এবার একটু দেখো, মীর জাফর আবার হাসুনির মাকে বিয়ে করেছিল। মীর জাফর কি হাসুনির মাকে বিয়ে করেছিল? হাসুনির মার দিকে একটা কুনজর ছিল। কার? মজিদের কুনজর ছিল। হ্যাঁ, আর হাসুনির মা তার মুখে থুতু দিছিল। অ্যাকচুয়ালি থুতু কে দিছিল বলো তো? জমিলা। থুতু কে দিছিল? জমিলা, জমিলা। কার মুখে? মজিদের মুখে, মজিদের মুখে। লুৎফুন্নেসার স্বামী সিরাজউদ্দৌলা। লুৎফুন্নেসার স্বামীর নাম কি? তার স্বামীর নাম হচ্ছে সিরাজ। আর খালেক ব্যাপারী স্কুলে কি স্কুল প্রতিষ্ঠা করতে চাইছিল? গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইছিল হচ্ছে আক্কাস। কে? আক্কাস। হ্যাঁ, যার ঘোর বিরোধী কে ছিল? যার ঘোর বিরোধী ছিল হচ্ছে মজিদ। তাইলে যাদের এখন সামারি বা সারাংশ সারমর্ম পড়ার ইচ্ছা, তাদের সাথে এই ঘটনাটা ঘটবে। এবার একটু আসো, ঠিক আছে? তাদের এই ঝামেলাটা হবে। আসো। ওকে, এবার আমরা এমসিকিউতে যাই, আর ফান টান না করি। ওকে, তাইলে এখন বলো, এটা এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আসলে? বইটা একটু পড়ো প্লিজ, দয়া করে বইটা পড়ো। বাংলা প্রথম পত্র কোনো পীর সাহেবের পানি পড়া পড়েই না সর্বোচ্চ কমন পাওয়া যায় না ভাই, এটা সত্যি কথা। সেকেন্ড পেপার দেখবা দাগায় দাগায় দিছে, সব কমন পড়ে গেছে। ফার্স্ট পেপার এরকম হয় না। তোমরা এসএসসিতেও আমার কাছে পড়ছো, আমি বারবার তোমাদেরকে বলতাম যে মূল বই পড়ো, মূল বই পড়ো, এরকম ওয়ান শট এটা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে অতটা কার্যকর হয় না। তারপরও আসি, আমরা দেখি কি করা যায়। এখন চলো শুরু করি, নাটক থেকে আমরা শুরু করব। হ্যাঁ, এই যে নাটক থেকে আমি পুরা গাইড যতগুলো এমসিকিউ আছে সেগুলাকে আমি তুলে রাখছি, কিন্তু এটা আগের, ইচ্ছা করে আমি আগেরগুলা নিছি, কারণ সেখানে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার চোখে পড়ছে এবং সবগুলাকেই আমি বসায় রাখছি। হ্যাঁ, দেখো, এখন একটা একটা করে তো আমাদের সলভ করতে হবে। তোমরা বলো, সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিল? বলো, কোন সাহিত্য পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর ছিল? এগুলা তোমরা আসলে
পড়ো নাই হয়তোবা, না পড়লে আসলে সমস্যা হবে, কারণ এটা শুরুর অংশে ছিল। হ্যাঁ, একদম শুরুর পার্টে ছিল। বলো কোনটা হবে অ্যান্সার, এক এক করে আমরা আসি। হ্যাঁ, তো প্রথমটার অ্যান্সার হচ্ছে মাসিক সমকাল। আর তোমাদের বইতে মাসিক মোহাম্মদী পত্রিকা যেটা নাম আছে সেটা হচ্ছে তাহারেই পরে মনে। সেটা কি? সেটা তাহারেই পরে পরে মনে, তাহারেই পরে মনে। এই পত্রিকা রিলেটেড একটা প্রশ্ন তোমরা পেতে পারো। হ্যাঁ, পুরো 100 মার্কের ভিতরে। এবার দেখো, মনীষী অ্যারিস্টটল নাটকের কয়টি অঙ্কের কথা বলছে? তিনটা অঙ্কের কথা বলছে, সরি ঐক্যের কথা বলছে। একটা হচ্ছে সময়, একটা স্থান, একটা ঘটনা। তাহলে এখানে আমি লিখে দিলাম সময়, সময়, তারপর হচ্ছে স্থান, তারপর হচ্ছে ঘটনা, ঐক্য। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল বলো? সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? একটা লাইন আমরা পাই না বলতো, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু কি? ঘরের শত্রু, তার নাম কি? ঘরের শত্রুর নাম হচ্ছে বিভীষণ। তাহলে একটু বলো, তার মানে ঘরের শত্রু যদি বিভীষণ হয়, এখানে দেখো তো কিছু আছে নাকি? পরিবার প্রীতি না, পরিবার প্রীতি মানে তো পরিবারের প্রতি ভালোবাসা। তাহলে ভালোবাসা থাকলে তো এই অবস্থা হতো না। ফরাসিদের ষড়যন্ত্র, ফরাসিরা আমরা দেখছি যে সাপোর্ট করছে। ফরাসিরা আমাদেরকে সাপোর্ট করতেই আমরা দেখছি, কারণ আমরা জানি যে ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্স ভার্সেস ব্রিটেন, তাদের কিন্তু জগৎ বিখ্যাত একটা দ্বন্দ্ব আছে। জগৎ বিখ্যাত একটা দ্বন্দ্ব আছে। তো আমরা জানি যে শত্রুর শত্রু তো বন্ধু হইতে পারে। তো ফরাসিরা, ইভেন সাফরের নাম আমরা শুনছি, সে কিন্তু আমাদের পক্ষ নিছিল। ঠিক আছে, তার মানে এই দুইটা তো হচ্ছে না। ইংরেজদের ষড়যন্ত্র এটা তো পরে, আগে তো ঘরের ষড়যন্ত্র। তার মানে অ্যান্সার হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টা দৃশ্যে? এই প্রশ্নটা না ইম্পর্টেন্ট, আমি জানি না এবারও আসতে পারে যে কোনো একটা বোর্ডে। এই প্রশ্নের উত্তরটা কি বলতো? সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টা? এই যে 8টা, 8টা দৃশ্যে, আর টোটাল আছে 12টা দৃশ্য। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কয়টা? অঙ্ক সংখ্যা কয়টা? অঙ্ক সংখ্যা হচ্ছে 4টা। আমি তোমাদেরকে একটু বলে রাখি, কোন দৃশ্য, মানে প্রত্যেকটা দৃশ্যের যেই স্থান সেটা তোমাদের একটু মনে রাখতে হবে। প্রতিটা দৃশ্যের, প্রতিটা দৃশ্যের স্থান, হ্যাঁ, স্থান, এইটা একটু মাথায় রাখবা তোমরা, আসতে পারে, মাথায় রাখবা। একটু পরেই পাবো আমি সেই প্রশ্নটা, দেখবা। রাখবা সবাই তোমরা, ওকে? আচ্ছা, এবং একটু মনে রেখো যে কোন অঙ্কে কতটা করে দৃশ্য আছে। এটাও একটু মনে রেখো যে কোন অঙ্কে কতটা দৃশ্য আছে, কোন অঙ্কে কতটা দৃশ্য আছে। ওকে, এইবার সবাই একটু মনোযোগ দিয়ে মিলাও খালি। হ্যাঁ, সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোথায়? এই প্রশ্ন তোমাদের জ্ঞানমূলকেও আসতে পারে, জ্ঞানমূলক। 4টা অপশন আছে, 4টা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, আমরা জানি প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে একটা ফাড়াফাড়ি মারামারি হয়। কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গে। ফোর্ট মানেই দুর্গ আসলে। এখন আছে এই যে দেখো, এটা কারেক্ট। এরপর আমরা দেখি যে সেকেন্ড দৃশ্য জাহাজে। সেকেন্ড দৃশ্য কোথায়? জাহাজে। থার্ড দৃশ্য, এটা হচ্ছে তৃতীয়, মানে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যটা কোথায়? প্রথম অঙ্কের দৃশ্য আছেই তো 3টা, তাই না? কোথায়? এই যে ঘসেটির বাড়িতে দৃশ্য। আর এই যে নবাবের দরবারে মনে আছে একজন আসে, ওই যে লবণ বিক্রেতা, যার বউয়ের সাথে ইজ্জতহানি হয় এবং তার ঘর বাড়ি পুরায় দেয় ইংরেজরা, এটা কোথায় হয়েছিল? নবাবের দরবারে। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য। ওকে, এবার দেখো নাটকের প্রথম সংলাপ কার? এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। হয় তোমরা কতে পাবা, অথবা কোনো বোর্ডের একটা এমসিকিউ আসছে যে প্রথম দৃশ্যটা কার। মনে আছে প্রথম দৃশ্য যখন গ্যাঞ্জাম লাগে যে প্রাণপণে যুদ্ধ করো ব্রিটিশ বীর, এরকম বলছিল ক্যাপ্টেন ক্লেটন। কে? ক্যাপ্টেন ক্লেটন। আচ্ছা, এবার দেখো ক্যাপ্টেন ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলছিল? কাদেরকে বলতো? এই যে ব্রিটিশ সিংহদের। কোথায় পাইছি এটা? তোমরা সুন্দর মতো বইটা খোলো, বেশি দেরি করো না, বইটা খোলো, দেখো
এই যে কি বলছে ক্যাপ্টেন ক্লেটন বলতেছে, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই ব্রিটিশদেরকে বলতেছে ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালিকে কাপুরুষ বলবেন না। এইখানে একটা কথোপকথন হয়েছিল, কার সাথে কার? ওয়ালি খানের সাথে ক্যাপ্টেন ক্লেটনের। কার সাথে কার? ওয়ালি খানের সাথে। ওয়ালি যে কোম্পানির হয়ে কাজ করে, ইংরেজদের হয়ে কাজ করে, বাট বাঙালি। হ্যাঁ, সে ইংরেজদের হয়ে কাজ করে, সে ইংলিশম্যানদের হয়ে কাজ করে, ইংলিশম্যানদের হয়ে কাজ করে, কিন্তু তার পরিচয় সে একজন বাঙালি। হ্যাঁ, সে একজন বাঙালি। এবার একটা জিনিস দেখো, এই কথাটা বলছিল ক্যাপ্টেন ক্লেটন, এই কথাটা ক্যাপ্টেন ক্লেটন বলে একদম নাটকের শুরুতে আমরা পাই। হ্যাঁ, ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পাইছে? মানে ক্যাপ্টেন ক্লেটনকে সে জবাব দেয় আর কি, জবাব সে বলে তো না, সে জবাব দেয়। ওয়ালি খান এই কথাটা বলে, তো এখানে কি প্রকাশ পাইছে একটু খেয়াল করো। দেশপ্রেম। সে যদি দেশপ্রেম তার ভিতরে থাকতো, সে তো ক্যাপ্টেন ক্লেটনকে মেরে দিত। তার মানে দেশপ্রেম কিন্তু তার ভিতরে অ্যাবসেন্ট ছিল ওয়ালি খানের ভিতরে। সে তো কোম্পানির হয়ে কাজ করতেছে। কৃতজ্ঞতা, কিসের কৃতজ্ঞতা? বা কোনো পেব্যাক সে দিতেছে না, এখানেও এই ব্যাপারটা টোটালি অ্যাবসেন্ট। এবার দেখো সাহস, কিসের সাহস? এটা তো তর্ক করতেছে। এখানে তো সাহস যদি থাকতো তাহলে যুদ্ধ করতো, তাহলে এটাও হচ্ছে না, এটা হচ্ছে জাতীয়তাবোধ। কারণ সে যে জাতির, বা এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, স্বজাত্যবোধ বলতে পারি আমরা, ঠিক আছে, যে নিজ জাতিসত্তাকে প্রায়োরিটি দেওয়া বুঝায় বা তার সাপোর্ট নেওয়াকে বুঝায়। এবার কি বলতেছে, যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে এই কথার রিপ্লাই ক্যাপ্টেন ক্লেটন এটা বলে, ক্লেটন ওয়ালি খানকে এইটা বলে যে যত বড় মুখ নয়, যত বড় মুখ না মানে কি, তুমি একটা ক্ষুদ্র কর্মী। এটা বলার উদ্দেশ্য কি ছিল বলতো? তুমি একজন ক্ষুদ্র কর্মী, ক্ষুদ্র কর্মী হয়ে ক্যাপ্টেন ক্লেটনের সাথে এই মুখে কথা বলো যে যত বড় মুখ নয় তত বড় কথা। ওরা তো ইংরেজ ছিল আর কি, আমিও ইংরেজিতেই বললাম আর কি। এবার একটু দেখো সংলাপটা কার? এই সংলাপটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনের। এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা, এটা অনুধাবনেও আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নতেও আসতে পারে। যেমন দেখো, একটু পরেই পাবো আমরা, হ্যাঁ একটু পরেই পাবো, একটু খেয়াল করো। কি বলছে, সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে কি প্রকাশ পেয়েছে? জাতীয়তাবাদ। তো এখানে তো জাতীয়তাবাদ নাই, তাহলে একটু দেখো, ইংরেজ বিদ্বেষ না, ইংরেজদের সাথে যদি বিদ্বেষ থাকতো কোম্পানির হয়ে কাজ করতো না সে। বীরত্ব, এখানে বীরত্ব বা সাহসের কিছু নাই। দেশপ্রেম, এখানে দেশপ্রেমও নাই। এই যে সাজাত্যবোধ, সাজাত্যবোধ অর্থাৎ জাতীয়তাবোধ। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। যত বড় মুখ নয় তত বড় কথা, এটার মর্মার্থটা কি? এই যে যেটা বললাম না, অনুধাবনে আসতে পারে। এটার মর্মার্থ হচ্ছে, দেখো তো, ওজনহীন কথা, ওজনহীন তো না, এই কথাটা ছেড়ে দেওয়ার মতো কথা না, অনর্থক কথাও না, গুরুত্বহীন কথাও না। তার মানে একটা অপশনই এখানে যাচ্ছে, বাকিগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেশি স্পর্ধা। কারণ কি, একটা ক্ষুদ্র কর্মী এই ধরনের কথা কিভাবে বলতে পারে? তার মানে এখানে একটা স্পর্ধা, স্পর্ধাই নাই মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়স। আচ্ছা, এবার একটু দেখো, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, এটা কোথায় পাইছিলাম? হ্যাঁ, গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, এটা উমিচাঁদ। উমিচাঁদ কাকে বলে? হলওয়েলকে বলে। উমিচাঁদ হলওয়েলকে বলে। এটা প্রথম পৃষ্ঠায় পাবা, 3 নম্বর পেজে পাবা। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ তো বড় লজ্জার কথা। আচ্ছা, এখানে এই লজ্জার কথা, এটা অনুধাবনেও আসতে পারে। এখানে আসলে খোঁচা দিছে, সে কি দিছে? খোঁচা। এটাকে বলতে পারো ব্যঙ্গ করার বা বিদ্রুপ করার চেষ্টা করছে। কি করছে? বিদ্রুপ, বিদ্রুপ প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ব্রিটিশ সিংহ, এই যে বিদ্রুপ, এই যে বিদ্রুপ। এরপরে কি, নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান করে যায়? ওই যে যখন ভাগায় দিল ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ইংরেজদেরকে, তখন দেওয়ান বানানো হয়েছিল মানিক চাঁদকে। কাকে? মানিক চাঁদকে। এবার দেখো, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। হ্যাঁ, এটা কেমন কথা? এটা কেমন কথা? এটা কে বলছে? এটা নবাব বলছে। এটা কে বলছে? এটা নবাব বলছে। নবাবের লাইন এটা, ঠিক আছে, এটা হচ্ছে নবাবের লাইন। আসো এরপরে, সিরাজ। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলা কোথায় হয়? ফোর্ট উইলিয়াম জাহাজে। একটু আগে আমরা এই কোশ্চেনই 4টা অপশনই ছিল, আমরা সলভ করে আসছি। এবার একটু দেখো তো, এবার একটু দেখো, তোমরা অনেকেই আসো মাশাআল্লাহ ক্লাসে। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে আসছিলে? এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেন।
স্ট্যাটিস্টিক্যাল, হ্যাঁ, মানে হচ্ছে পরিসংখ্যান নির্ভর কোয়েশ্চেন। অ্যান্সার হবে 300। এটা মুখস্থ, ডেটাবেস মানে ডেটা রিলেটেড কোয়েশ্চেন। নবাবের সৈন্য ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে মেয়েদের নৌকায় ভেগে গেছিল কে? গভর্নর ড্রেক। অর্থাৎ ঘুষ খেয়ে, ঘুষ কথাটির অর্থই তোমাদের কাছে বদলে গেছে। এটা কার কাছে বদলে গেছে? মার্টিন। মানে এই হ্যারি এবং মার্টিনের তাদের যে কনভারসেশনটা হচ্ছিল, সেই কনভারসেশনে এই কথাটা আসছিল। এবার কি বলতেছে দেখো, আমি চিরকালেই ইংরেজদের বন্ধু। এটা হচ্ছে অমিচাঁদ। অমিচাঁদ তার চিঠির, হ্যাঁ, চিঠির প্রথম লাইনেই এই কথা বলছিল। এটা তোমরা দ্বিতীয় দৃশ্যে পাবা। 10 দিকে 10টি হাত ভর্তি করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, ইংরেজ, ডাচ আর ফরাসিরা। এ কথার মধ্যে কোন তথ্য আছে? এই যে দেখো, নবাবের মন্ত্রী পরিষদের লোভ। যে নবাবের মন্ত্রী পরিষদের সবাই নিজেরা টাকা টাকা চাইতেছিল। যেমন অমিচাঁদ বলছিল যে কলকাতায় আপনারা ব্যবসায়ী রিটার্ন করতে পারবেন, আমাদের 17,000 টাকা দিতে হবে। 12,000 টাকা আমি কলকাতার দেওয়ান মানিকচাঁদকে দিব এবং 5,000 টাকা আমি সব ম্যানেজ করে দিতেছি, এই কারণে আমাকে দিতে হবে। ঠিক আছে? তো সবার হাত তারা পূর্ণ করতে চায়, কোনো ঝামেলা ছাড়া করতে হবে, তাদের 10 জনের হাতই ভর্তি করতে হবে। আসো, সিরাজের পতন কে না চায়, এই উক্তিটাকার, এই উক্তিটা হচ্ছে ঘসেটি বেগমের। এটা হচ্ছে তৃতীয় দৃশ্যে পাবা। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে, এই যে শওকত জঙ্গ, এটা তোমার ঘসেটি বেগমের দরবারে এই জিনিসগুলো হয়। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। দৌলত মানে হচ্ছে সম্পত্তি। এই কথাটাকে লোভিকে ছিল অমিচাঁদ। অমিচাঁদের কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড় কোন জিনিসটা? এই যে দৌলত। এবার দেখো, অমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয় বলো? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কারণ চিঠি আদান প্রদানের, হ্যাঁ, চিঠি আদান প্রদানের অনেকগুলা দৃশ্য আছে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রজার ড্রেকের। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে। এটা দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে, যখন নবাবের দরবারে একজন আসে লবণ বিক্রেতা, এবং সে বলে যে তার সাথে কি হয়েছে, তার ওয়াইফের সাথে কি হয়েছে, এবং তার ঘরবাড়ি পুরাই দেওয়া হয়েছে, তার পোয়াতি বউকে ওপরে ধর্ষণ করা হয়। ঠিক আছে? এই ধরনের জিনিসপাতি আমরা পাই। তো এখন নবাব কি বলতেছে? আমার নালিশ আজ আমার বিরুদ্ধে। কেন এই কথাটা বলছে? কারণ সে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারে নাই। যদি নিরাপত্তা করতেই পারতো, তবে ইংরেজরা এটা করার সাহস পাইতো না। সিরাজউদ্দৌলা নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী। আপনাদের কাছে বলতে কাদের বুঝাইছে? তার যারা আমাত্য ছিল, অর্থাৎ মন্ত্রীরা ছিল, তাদেরকে বলতেছে, তাদেরকে খোঁচা দিছে যে আপনারা তো, মানে বোঝানোর চেষ্টা করছে যে কেউ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি, সবাই ক্ষমতালোভী ছিল। তাহলে এখানে কি হইলো বলতো? কি প্রকাশ পাইছে সিরাজউদ্দৌলা নাটকে? আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী। এখানে কি প্রকাশিত হয়? এই যে অমাত্যদের প্রতি শ্লেষ। অমাত্য কথাটার অর্থ কি? অমাত্য কথাটার অর্থ হচ্ছে মন্ত্রী, তাদের মন্ত্রীর প্রতি শ্লেষ বা এটাকে তুমি বলতে পারো যে অভিযোগ। হ্যাঁ, অভিযোগ প্রকাশিত হয়। এটা এক ধরনের খোঁচা দিছে আর কি। পড়াতে পড়াতে কখন নেট চলে গেছিল এটা আমি খেয়াল করিনি। পরে কমেন্ট সেকশনের দিকে তাকিয়ে দেখলাম যে আসলে নেটটা হয়তো বা ডিস্টার্ব দিচ্ছে। এই তো আমরা একদম শেষের দিকে আছি আসলে আমাদের এইচএসসি লাইফের। তোমাদেরও হয়তো বা অনেকেরই আর অনলাইনে ক্লাস করা হবে না, অনেকে অফলাইনে ক্লাস করবা। তো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, কারণ ক্লাস যদি কেটে যায় বা নেটের সমস্যায় আমাদের হাতে আসলে কিছু করার থাকে না। তো আমরা 31টা এমসিকিউ করছিলাম, খুব দ্রুত করছিলাম, এবং প্রত্যেকটার সাথে তোমাদের রিলেটেড কাহিনীগুলো আমি একটু মনে করায় দেওয়ার চেষ্টা করতেছিলাম। তোমরা একটু ক্লাসটাতে যুক্ত হও। ক্লাসটা বড়ই হবে, বড় বলতে 1.5-2 ঘন্টা হবে। হোপফুলি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। ঠিক আছে? এবার একটু আসো, আমি বলি 30 নাম্বার পর্যন্ত তোমাদের হয়েছিল। 30 নাম্বার কোয়েশ্চেনটার দিকে যদি একটু তাকাই, নবাব সিরাজ, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক,
হ্যাঁ, দ্বিতীয় অঙ্কের দিকে যদি আমরা একটু যাই, এই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে তার দরবারে, নবাবের দরবারে, হ্যাঁ, একটা ঘটনা হয়। সেই ঘটনায় নবাব খুব আফসোস করে। হ্যাঁ, আফসোসটা এরকম যে আমি একটা সাধারণ নাগরিকের অধিকার রক্ষা করতে পারিনি, আমি ব্যর্থ। আসলে সে তার মন্ত্রী পরিষদকে একটু খোঁচা মারার চেষ্টা করছে। যেহেতু নবাব তো এদিক ওদিক থেকে অনেক খবরই তার কানে আসে, তো সে একটু খোঁচা দিয়ে দেখার চেষ্টা করছে। তো আমরা দেখলাম যে 30টা কোয়েশ্চেন আমরা সলভ করছি। 31 নাম্বার কোয়েশ্চেনের দিকে যদি একটু আসি, সিরাজউদ্দৌলা প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কথাটা অনেকবার পাবা তোমরা বাংলায়, প্রথম পত্রে বিশেষ করে। এটার অর্থ হচ্ছে অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ। অ্যাকচুয়াল অর্থটা কি? অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে সে প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেনি। এই কারণে আমার নালিশ আজ আমার বিরুদ্ধে বলতে নবাব কি বোঝাতে চাইছে? তাইলে এই প্রশ্নটার ভিতরে কোনো পার্থক্য আছে? একটু খেয়াল করো, অপশনগুলো ভিন্ন। কি বলছে? ক্ষমতাশীলরাই তার পতনের কারণ। এখন পর্যন্ত পতন হয়েছিল না, এখন পর্যন্ত কিন্তু পতন হয়েছিল না, এখন পর্যন্ত তার পতন হয়নি। তার পতন হয় 57 সালে, কিন্তু আমরা এটা 56-র আশেপাশের কাহিনী। যুদ্ধ কৌশল না জেনেই যুদ্ধে অবতীর্ণ হওয়া, সেম। আমরা এখনো ওই পর্যন্ত যাইনি, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। সেনাপতি ও অমাত্যদের চিনতে না পারা, এটা যেতে পারে কাছাকাছি। আর প্রাসাদ ষড়যন্ত্র, নসাত কথাটার অর্থ হচ্ছে বাতিল, এটার অর্থ হচ্ছে বাতিল, বাতিল বা বাদ দিতে পারেনি, অর্থাৎ ষড়যন্ত্রটাকে বাদ দিতে পারেনি। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু লাস্টেরটা হবে। কারণ এই যে অমাত্য যারা আছে, অর্থাৎ মন্ত্রীরা যারা আছে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছে, এরাই কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত ইংরেজদের সাথে। কারণ চিঠি আদান প্রদান তো হচ্ছে। আমরা যেটা দেখতে পেলাম, আমরা প্রথম অঙ্কেই তো আমরা অনেক কিছু জেনে গেলাম। ইভেন প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে আমরা কিন্তু আরও জেনে যাই যে ঘসেটি বেগমের বাড়িতে আসলে কি হয়। তার মানে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। একটু ভালো মতো দেখো। এর পরের প্রশ্নটা কি? গঙ্গাজল তারপরে হচ্ছে ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ কে করেছিল? মনে রাখো, শুধু গঙ্গা জল না, গঙ্গা জলের সাথে তামা তুলসী। হ্যাঁ, এই যে এই দৃশ্যেই, মানে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যেই নবাব কি করে? সবাইকে তো একটু অপমান করে, সবাই একটু ক্ষেপেও যায় এবং সে বলে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। তো আমরা আবার নতুন করে সম্পর্কটা শুরু করি। তখন মীর জাফরের হাতে কোরআন শরীফ ছোঁয়াইলো। তারপরে এদিকে ছিল হচ্ছে দেখো রাজবল্লভ, রায় দুর্লভ শুধু ঈশ্বরের নামে শপথ করছে। জগৎ শেঠ কিন্তু ওই জায়গায় আমরা দেখি যে অ্যাবসেন্ট ছিল। উমিচাঁদ বলে রাম জি কি কাসাম, রাম জি কি কাসাম, এই কথাটা সে বলে, রামের কসম কাটে আর কি। এই কথাটা বলে। রায় দুর্লভ শুধুমাত্র ঈশ্বরের শপথ গ্রহণ করে, উনি অ্যাবসেন্ট ছিল। আর রাজবল্লভ তামা তুলসী প্লাস গঙ্গা জল ছুঁয়ে শপথ করে যে আমরা নবাবের জন্য আন্তপ্রাণ থাকবো। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের আসল চিঠি গায়েব করে কোম্পানির নকল চিঠি পাঠাচ্ছে কে? এটা ছিল হচ্ছে মীর জাফরের ধারণা, বুঝছো? মীর জাফরের ধারণা। সেটার অ্যান্সার আসে হচ্ছে মীর মুন্সি। আর তার প্রধান গুপ্তচর, এটা ছিল হচ্ছে প্রধান গুপ্তচর, মানে রাইসুল জুহাল আর কি, গুপ্তচর, যার আসল নাম ছিল নারায়ণ সিং, একদম লাস্টে যে তাকে হত্যা করে। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। রায় দুর্লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? যখন সবাই নবাবের বিরুদ্ধে চলে গেল না, তো নবাবের বিরুদ্ধে যারা গেছিল তারাও একে অপরকে বিশ্বাস করতেছিল না। তার মানে এই জায়গায় দ্বিধাগ্রস্ততা, অর্থাৎ কনফিউশন, এই জায়গায় ছিল একটা কনফিউশন। তারাও বুঝে উঠতে পারতেছিল না তারা যেটা করতেছে, এটা করার পর যে রেজাল্টটা আসবে, কনসিকুয়েন্সেস যেটা আসবে, তাদের ফেভারে আসবে না তাদের ফেভারে আসবে না। এর পরের প্রশ্নটা কি দেখি। নবাবের কোনো ক্ষমতা নেই, এই কথাটির অর্থ কি? নবাবের কোনো ক্ষমতা নাই, এই কথাটার অর্থ তোমরা কই পাবা জানো? আমি তোমাদেরকে একটু বইটা দেখে মিলাই দিয়ে আসো, কারণ অনেকে হয়তো বা মিলাইতে পারবা না। এটা পাবা হচ্ছে, আমি একটু তোমাদেরকে দেখাই, হ্যাঁ, যে এটা তোমরা কোথায় পাবা। এই যে দেখো, এটা হচ্ছে
তোমরা একটু আসো। যখন মিরনের বাসায় তৃতীয় দৃশ্য চলতেছে, মিরনের বাসায় একটু খেয়াল করো, মিরনের বাসায়, ঠিক আছে, তখনই পাচ্ছে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। মিরনের বাসায় একদম 3 নাম্বার পেজে যাও, দেখো এই যে রাজবল্লভ একটা কথা বলে, সেটা দেখার আগেই গলাবাজি করছো কেন? ক্লাইভ বলে এই জন্য যে নবাবের কোনো ক্ষমতা নেই। এই কথাটা কিন্তু ক্লাইভ বলে, কিন্তু কেন বলে এই কথাটা, তার পরের লাইনে স্পষ্ট অ্যান্সারটা আছে, দেখো। যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজাঞ্চি, দেওয়ান, আমির, ওমরা সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকতে পারে না। তার মানে অ্যান্সারটা কি বলতো? এই যে নিকটস্থ যারা আছে তারা সবাই প্রতারক। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন, তা নাকি বিশ্বাস করা যায়? ক্লাইভের এই উক্তিটিতে কি প্রকাশিত হয়েছে? দেখো, আজ নবাবকে ডোবাচ্ছে কারা? নবাবের নিকটস্থ যারা ছিল তারা, যারা প্রতারক। কাল তো তাকেও ডোবাতে পারে, ক্লাইভকেও ডোবাতে পারে। তো ক্লাইভ এখানে কি পাইছে বলতো? কোন জিনিসটার প্রতিফলন সে পাইছে? সে বিশ্বাস করতে পারতেছে না, আস্থা অর্জন করতে পারতেছে না। তার মানে অ্যান্সার হচ্ছে আস্থাহীনতা। এরপরে কি বলছে দেখো, সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এইটা কে বলে? এইটা মীর জাফর বলে, যখন ডিল পেপারে সাইন করে ক্লাইভের সাথে, এটা মীর জাফর বলে। হ্যাঁ, এরপরে কি দেখো, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস করবে, এই কথাটা ক্লাইভের। যখন সিগনেচার হয়ে গেল, সবাই হিপ হিপ হুররে শুরু করলো, তখন বললো যে আমরা যা করলাম এটা আজকে ইতিহাস হয়ে গেল, এরকম কাজ কেউ কখনো করেনি বা করবেও না। তারপর কি বলতেছে, তুমি কম সাপিনী নও। ঘসেটি বেগমের এই উক্তিটা দ্বারা কি প্রকাশিত হয়েছে? এটা কই পাবা জানো? আমি তোমাদেরকে একটু বলি। এই যে তৃতীয় অঙ্ক আছে না, লুৎফুন্নেসার কক্ষে যখন যায়, লুৎফুন্নেসার কক্ষে যাওয়ার যেই দৃশ্যটা, অর্থাৎ এই দৃশ্যটা তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য। দ্বিতীয় পেজে যাও, দ্বিতীয় পেজে গেলেই কিন্তু এখানে পাবা। ভাবছো যে বিস্মিত হওয়ার ভঙ্গি করলেই আমি তোমাকে বিশ্বাস করব কেমন? তোমাকে আমি চিনি, তুমিও কম সাপিনী নও। এটা নবাবের মাকে বলছিল ঘসেটি বেগম, ঠিক আছে? তাহলে এটা কেন বলছিল ঘসেটি বেগম বলো তো? হ্যাঁ, হিংসা, ঘৃণা, বিদ্রোহ, না কোনটা প্রকাশিত হয়েছে এটা দ্বারা? হ্যাঁ, এটা দ্বারা কোনটা প্রকাশিত হয়েছে বলো? এটা দ্বারা কোনটা প্রকাশিত হয়েছে? এটা দ্বারা হিংসা প্রকাশিত হয়েছে। কেন হিংসা প্রকাশিত হয়েছে আমি বলি। হিংসা প্রকাশিত হওয়ার কারণ হচ্ছে, প্রথমত ঘসেটিকে তার প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছে। কি প্রাসাদ? প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছে, বের করে দেয়া হয়েছে, ঠিক আছে? তার মানে সে আগের মতো সুযোগ সুবিধা আর পাচ্ছে না। তার যে মহলটা ছিল, সেই মহলের নাম হচ্ছে মতিঝিল মহল। হ্যাঁ, সেখানে জল সহ তো। সে এখন দেখতেছে তার মানে বোন আমিনা, সে রাজমাতা। আমিনা কি? আমিনা এখন রাজমাতা, ঠিক আছে, রাজার মা, এবং তার ওয়াইফ মানে রাজার ওয়াইফ, রাজা সবাই খুব সুখ শান্তিতে আছে। তো এখানে সরাসরি হিংসা প্রকাশিত হয়েছে। এর পরের প্রশ্নটার দিকে আমরা যাব। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণটা কি বলতো? আক্রোশের কারণ হচ্ছে রাজনৈতিক, কি রাজনৈতিক প্রাধান্য লাভ করা, যে সে রাজনৈতিকভাবে কোনো পাওয়ারই পাচ্ছিল না। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে সিরাজ। পলাশির যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, সেটা হচ্ছে অদূরদর্শিতা। অদূরদর্শিতা, সে দূরদর্শী ছিল না, সে খুব একটা ভালো পদক্ষেপ গ্রহণ করেনি। 1957 সালের কোন তারিখে পলাশির যুদ্ধ হয়? 23শে জুন তারিখে। এটা তো ফেমাস। এটা শুধুমাত্র কলেজের জন্য, মানে কি বলে তোমাদের এইচএসসির জন্য লাগবে এরকম না, এটা অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে ছিল? এটা তোমরা বলতে পারবা রাইসুল জুহালা নামে যাকে সবাই চিনত, কিন্তু তার অ্যাকচুয়াল নাম হচ্ছে নারায়ণ সিং। রাইসুল জুহালা ছিল সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। রাইসুল জুহালা কে? তার নাম হচ্ছে নারায়ণ সিং। রাইসুল জুহালা চরিত্রের মাধ্যমে নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন আমাদের লেখক, এটা কি? এটা হচ্ছে হাস্যরস। কারণ আমরা জানি যে সে একটা মূলার কাহিনী বলছিল, কিংবা সে যেভাবে মিমিক্রি করত, সেই জিনিসগুলো হাস্যরস নাই, নাটকটা অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল ওই মোমেন্টে। এটা লেখকের আসলে বৈশিষ্ট্য। এরপরে কি, নবাব নিজ রাজধানীতে ফিরে আসতে চাইছিল কেন? একটু খেয়াল করো। কারণ আমরা দেখলাম যে নবাবের যারা প্রধান
দুইজন ছিল আর কি, মোহনলাল এবং মীর মর্দান, তাদের ভিতরে একজন মারা গেল এবং আরেকজন বলল নবাব আপনি চলে যান, চলে গিয়ে কি করবেন আপনি রাজধানীতে যে আবার যুদ্ধ কৌশলটা নতুন করে অ্যাপ্লাই করবেন এবং আবার যুদ্ধে আসবেন, হয়তো আপনি জিততে পারেন। তাহলে এখানে কি হয়েছে দেখো, নিজ প্রাণ বাঁচাতে এরকম হয় না, কারণ সে অনেক সাহসী যোদ্ধা ছিল। পুনরায় যুদ্ধ জয় নিশ্চিত ভেবে না, যুদ্ধ তো জয় না, তারা হেরে গেছে এটা দেখছে, পরাজয় অপরিহার্য বলে না, অ্যান্সার হচ্ছে পুনরায় সংগঠিত হতে, বাট এইটা আসলে জনগণ আর তাকে মানে না। সিরাজউদ্দৌলা নাটকে মূলত বিধৃত হয়েছে কি বলতো, কি বিধৃত হয়েছে? লোভ এবং ক্ষমতার দ্বন্দ্ব, ব্রিটিশদের দেশ পরিচালনা, নবাবের অযোগ্যতা, না গুপ্তচরদের অক্ষমতা? এটা হবে লোভ এবং ক্ষমতার দ্বন্দ্ব। মীর জাফর, সরি, একটু দেখো, মীর জাফর 1957 সালের কত তারিখে বাংলার মসনদে বা সিংহাসনে বসেন? আমরা জানি 23 তারিখে যুদ্ধটা হওয়ার পর তোমাদের বইতে স্পষ্টভাবে এখানে একটা পাবা, দেখো চতুর্থ দৃশ্যে তোমাদের যেতে হবে, একটু কষ্ট করে তোমরা যাও, চতুর্থ অঙ্ক আর কি। চতুর্থ অঙ্কে যাওয়ার পরে তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ এই যে চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্য, মীর জাফরের দরবার, কিংস হাউস, কত তারিখ? 57 সালের 29 জুন, তার মানে 57 সালের 29 জুন। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি নবাব না ফকির? একটু খেয়াল করো, ইনি নবাব না ফকির, এই কথাটা কোথায় পাইছি? এই কথাটা পাইছি হচ্ছে রবার্ট ক্লাইভ এই কথাটা বলছিল। কেন বলছিল জানো? পরনির্ভরশীলতার কারণে। কারণ এই যে মীর জাফর যখন নবাব হয়, সে একটা কথা বললো যে যতক্ষণ পর্যন্ত না আসবে, কে আসবে, লর্ড ক্লাইভ আসবে, ততক্ষণ আমি সিংহাসনে বসবো না, কারণ তার মাধ্যমে আমি সিংহাসনটা পাইছি। তো সেই কথাটা বলছিল পরনির্ভরশীলতার কারণে। এবার একটু দেখো, মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? এটা হচ্ছে 24 পরগনা, এবং বাৎসরিক 4 লক্ষ টাকা এখান থেকে প্রডিউস হইতো। কত টাকা? প্রায় 4 লক্ষ টাকার একটা ডিল করে যে এই জায়গা থেকে 4 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম হবে। 4 লক্ষ টাকা। যেমন ধরো এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট, তো ডোনাল্ড ট্রাম্প কার সাথে একটা চুক্তি করলো? কার সাথে করলো? ধরো ইসরায়েলের সাথেই করলো, কারণ ওরা তো আবার খুব বন্ধু বন্ধু, হ্যাঁ, বেস্টি। তো ইসরায়েলের সাথে একটা চুক্তি করছে যে ইসরায়েল প্রতি বছর তাদেরকে $2 বিলিয়ন মার্কিন ডলারের একটা ব্যবসা দিবে। তো স্বাভাবিকভাবে ইসরায়েলের সাথে তার সম্পর্ক অনেক ভালো থাকবে, চাইলেও খারাপ করা যাবে না। তো এইরকম একটা ডিল করছিল ইংরেজরা কার সাথে? মীর জাফরের সাথে। মীর জাফর গিফট হিসেবে তাদের দিছিল, যে মীর জাফর মসনদ পাইছে এবং গিফট হিসেবে তাদেরকে 24 পরগনা দিয়ে দিছে। সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম কত টাকা চাইছিল? সে অগ্রিম চাইছিল হচ্ছে 5,000 টাকা। আর টোটাল ডিলটা ছিল, তার ডিলটা ছিল কত টাকার? ডিল ছিল হচ্ছে 10,000 টাকার। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। এটা হচ্ছে জাফরগঞ্জের কায়েদখানায় যখন মিরন মোহাম্মদী বেগকে নিয়ে নবাব সিরাজের কাছে আসে, তখন নবাব সিরাজকে এই কাগজটা দিয়ে বলে, বা কাগজটা তো দেয় না, মানে দেখতে চায় আর কি, তখন বলে যে তোমার জন্য কি আনছি? দণ্ডাজ্ঞা আনছি। দণ্ড আজ্ঞা, আজ্ঞা কথাটার অর্থ হচ্ছে হুকুম, মানে দণ্ডাদেশ নিয়ে আসছি। তাহলে এটা কে বলে? এটা বলে হচ্ছে মিরন। এর পরের প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, একটু দেখো, জমিল সাহেব, হ্যাঁ জমিল সাহেব, কি ব্যাপার? বোর্ড ডিস্টার্ব কেন দিচ্ছে? হোয়াটস রং উইথ দিস বোর্ড? বোর্ডের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা দেখো, জমিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে। তার মানে আমি বুঝতে পারতেছি এটা মোহাম্মদী বেগ রিলেটেড কোয়েশ্চেন, কারণ মোহাম্মদী বেগকেও বড় করছিল নবাবের মা আর বাবা। ঠিক আছে, একটু খেয়াল করো, রাস্তা থেকে কুড়িয়ে এনে পালন করলো, লেখাপড়া শেখান। জামিল সাহেব নিজের সন্তানের মতো করেই তাকে ভালোবাসতেন, কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে। উদ্দীপকে রায়হান নিজের কোন চরিত্রের সাথে তুলনীয়? এই যে মোহাম্মদী বেগ। এর পরের প্রশ্নটার দিকে একটু দেখি। ওকে, আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত কারা? নাইস কোয়েশ্চেন। রায়দুল্লভ, সাফরে। রায়দুল্লভটা যায়, হ্যাঁ, মীর জাফরটাও যায়, কিন্তু সাফরে এইটা যায় না, কারণ সাফরে তো নবাবের পক্ষের লোক ছিল। এর পরের কোয়েশ্চেনটা একটু দেখো। রাজবল্লভ, এটা
কারেক্ট, মীর জাফর এটা কারেক্ট, কিন্তু রাইসুল জোহালা তো যায় না, কারণ এ নবাবের প্রধান গুপ্তচর ছিল। অমিচাঁদ কারেক্ট, মোহনলাল যায় না, শেষ পর্যন্ত যুদ্ধে লড়ে গেছে, তার মানে এইটা রং। মীর জাফর এইটা তো যায়, হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকটার ভিতরে একটা একটা করে যাচ্ছে না, তার মানে লাস্টের অপশনটাই যাচ্ছে। রায়দুল্লভ, অমিচাঁদ, মীর জাফর, এটা হচ্ছে পুরাটা কারেক্ট অ্যান্সার, পুরাটা কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছিল, এইটা হচ্ছে লাহোর থেকে আসছিল। হ্যাঁ, কোথায় পাবো? পুরা রচনাটা যখন শেষ হবে না, হ্যাঁ, পুরা রচনা শেষ হলে তোমরা দেখবা চরিত্র পরিচিতি এবং টিকা দেওয়া আছে। যদি এখানে তোমাদের বইতে না থাকে, প্লিজ দয়া করে আমাদের সাজেশন বইটার যে পার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, এখানে নাটক এবং উপন্যাসের প্রত্যেকটা জিনিস আছে, কিছু কপি পেস্ট আছে, কিছু আমার জিনিস আছে, এইগুলো একটু দেখে নিও, একটু রিডিং করে নিও, কিন্তু মূল বইয়ের বিকল্প নেই, আমি বারবার বলতেছি। এবার আসো, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজার কুঠিরের প্রধান কে ছিল? কাশিমবাজার কুঠিরের প্রধান ছিল হচ্ছে উইলিয়াম ওয়াটস। ওনার নাম ছিল উইলিয়াম ওয়াটস, ওয়াটসন না কিন্তু ওয়াটস। এখানে একটা ভুল আছে, এই নটা হবে না। এটা কোথায় আছে জানো? এটা এখানেই পাবা, এই দেখো ওয়াটস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটস। আরেকটা আছে অ্যাডমিরাল ওয়াটসন, ওইটা তো নেভির অ্যাডমিরাল। এই যে অ্যাডমিরাল চার্লস ওয়াটসন, তো চার্লস ওয়াটসন কিন্তু নেভির প্রধান ছিল। এবার একটু দেখো, সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের ছিল? জৈন ধর্মের একজন ছিল, অনলি একজন। সে কে? সে কে বলো তো? একজন ছিল, তোমরা নাম দেখে বুঝতে পারবা, হয় অমিচাঁদ, না হয় কে? জগৎ শেঠ। এর ভিতরে কে বলো? অ্যান্সার হবে জগৎ শেঠ। মীর মর্দান ছিলেন কি বলো? নারী লোলুপ। নারী লোলুপ ছিল মিরন, এই এ ছিল হচ্ছে মিরন। আর মীর জাফর প্রতারক, দেশদ্রোহী না দেশপ্রেমিক? এই যে মনে রাখো, মীর মর্দান আর মোহনলাল বাদে সবাই দেশদ্রোহী ছিল। সাফরে, লুৎফা, আমিনা বেগম, এরা তো নবাবের কাছের মানুষ, তো এরা তো থাকবে না। ইভেন নবাবের শ্বশুরও কিন্তু পরে ভেগে যায়। তার মানে অ্যান্সারটা কি আসতেছে? দেশপ্রেমিক। এইবার দেখো বহুপদী সমাপ্তিসূচক কোয়েশ্চেন। We have come to earn money, not to get into politics. এই কথাটা বলে হচ্ছে ওয়ার্ডস, কখন বলে? নবাবের দরবারে, নবাবের দরবারে। এই সিনারিওটা কোথায় পাবা? এই সিনারিওটা পাবা হচ্ছে দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্যে। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের এই সিনারিওটা পাবা, যখন ওই লবণ বিক্রেতা তার করুণ কাহিনী বর্ণনা দেয়, তখন জিজ্ঞেস করে যে তোমরা এটা কেন করছো। তখন নবাব বলে, অনেক কিছু বলে, যে তোমরা এখানে এইটা করতেছো, ওইটা করতেছো, তোমরা তো পলিটিক্সের মধ্যে আসতেছো। তখন ওয়ার্ডস বলে যে আমরা এখানে আসছি টু আর্ন মানি, ব্যবসা করতে আসছি আমরা, নট টু গেট ইন টু দ্য পলিটিক্স, অর্থাৎ আমরা কিন্তু রাজনীতিতে ঢুকতে আসিনি। তার মানে এখানে কি বাক চাতুর্য। বাক চাতুর্য কথাটার অর্থ কি? বাক মানে কথা, চাতুর্য মানে কি? চালাকি, কথার ভিতরের চালাকি। তার মানে এখানে আমরা দেখতেছি যে কি বলে, এটা যায়, হ্যাঁ, ছদ্মবেশ, এটা কিন্তু যাবে। ছদ্মবেশ মানে কি? তুমি বলতে পারো মুখোশধারী। সে কি মুখোশ পরে আসছিল? না, তারা আসছিল ব্যবসা করতে। কি করতে আসছিল? তারা আসছিল ব্যবসা করতে, কিন্তু তারা কিন্তু দেশ চালাচ্ছিল এক হিসেবে। দেশ চালনা করে। প্রতারণা, এটা তো যাবেই। তার মানে অ্যান্সারটা আসতেছে সব। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, ক্লাইভের এই উক্তিতে কি প্রকাশিত হয়েছে? মীর জাফরের প্রতি অনাস্থা, নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। মানে তোমরা সবাই তো বাটপার, ক্লাইভ বলতেছিল তোমরা সবাই তো বাটপার, বরঞ্চ আমি নবাবকে বিশ্বাস করতে পারি বেশি। কেন? কারণ সে তো দেশপ্রেমিক, সে তো বাটপার প্রতারক না। তার মানে এই দুইটাই অ্যান্সার হচ্ছে। নবাবের শাসনের প্রতি বর্ষতে, এটা এখানে ইররেলিভেন্ট, এটা হচ্ছে না। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 3। এর পরের প্রশ্নটা কি? মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়াছিলেন, কি কি অভিযোগ? যে বাংলার জনগণকে অনেক উৎপীড়ন করে, এটা ট্রু। দরবারের পদস্থ আমির ওমরাদের মর্যাদাহানি, এটাও ট্রু। কারণ ওই যে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে সব অমাত্যদের একটু অপমানই করছিল, নবাব একটু কড়া কথা বলছিল, এবং পরবর্তীতে আমরা দেখি যে মিরনের বাসায় যে এ ধরনের কথাগুলো হয় আর কি। তারপর কি? মতিঝিলের জলছাদ চিরকালের মতো ভেঙে দেওয়া। মতিঝিলের জলছাদ তো ঘসিটির জন্য ছিল,
হ্যাঁ, ঘষেটি, ওইটা তো ঘষেটি চেয়েছিল, ওইটার সাথে মিলনের আসলে কিছু নাই, তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। এবার দেখো অভিন্ন তথ্য, অভিন্ন তথ্য অনেক আছে এই জায়গায়, আমি কয়েকটা তোমাদেরকে বলি, সব সিমিলার কনসেপ্টের, সবগুলা সিমিলার কনসেপ্ট এর কোয়েশ্চেন। কিরকম দেখো, 1975 সালে, এই কোয়েশ্চেনটা তোমাদের আসলে খুব বিরক্ত লাগবে এই মুহূর্তে। এই কোয়েশ্চেনটা কেন বিরক্ত লাগবে তোমরা জানো, কারণ কার নাম বলা হয়েছে এই জায়গায়। না না, তোমাদের কেন বাটপার বলবো ধর বেটা। হ্যাঁ সরি, এটা লাস্ট দৃশ্য ছিল। এবার একটু দেখো, এবার একটু আসো, 1975 সালের 15ই আগস্ট কাহিনীটা কি তোমরা জানো? এটা কি পর্ম? চক্রান্তে একদল বিপদগামী সেনা সদস্যের সহায়তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতা দখল করে খন্দকার মোশতাক। ভালো কথা, তার মানে খন্দকার মোশতাক হচ্ছে তোমার মির্জাফর, শেখ মুজিব হচ্ছে সিরাজ, এবং বিপদগামী সৈনিক হচ্ছে ইংরেজ বা বাকি অমাত্য যারা ছিল তারা। উদ্দীপকে জাতির জনক শেখ মুজিবের সাথে সিরাজউদ্দৌলার কোন চরিত্রের মিল আছে? সিরাজউদ্দৌলারই মিল আছে আনফরচুনেটলি। উদ্দীপকের খন্দকার মোশতাক এবং সিরাজউদ্দৌলা নাটকের মির্জাফরের উদ্দেশ্য কোন অর্থে অভিন্ন? অপমানের প্রতিশোধ, স্বেচ্ছা পরাধীনতা, ক্ষমতার পালাবদল, ব্যক্তিস্বার্থ উদ্ধার। এই যে ব্যক্তিস্বার্থ উদ্ধার। এর পরের প্রশ্নটার দিকে একটু খেয়াল করি আমরা। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হেমলটকে হত্যা করে। উদ্দীপকের রাজা হেমলট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে? সেও রাজা, নবাব সিরাজও রাজা। মির্জাফরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ক্ষমতালোভী, পরশ্রীকাতর, কূটকৌশলী, ব্যক্তিশালী, সুযোগ সন্ধানী নাকি ষড়যন্ত্রকারী? তোমার কি মনে হচ্ছে কোনটা কারেক্ট? আমার তো মনে হচ্ছে সবগুলা কারেক্ট। একটু দেখো তো সবগুলা কি কারেক্ট, একটু দেখো। সে কূটকৌশলী এবং ব্যক্তিশালী, এইটা তো হচ্ছে না, এইটা তো হচ্ছে না। কূটকৌশলী আসলে সে তো ছিল না, সে ছিল কিন্তু সে ব্যক্তিশালী বিত্তশালী এটা তো পাচ্ছি না আমরা। দেখো ক্ষমতালোভী এবং পরশ্রীকাতর এটা তো আমরা পাই যে তার একদিন হলেও এই মসনদে বসার শখ ছিল, এবং সে বহুত আগেই আলীবর্দী খাঁ যখন মারা যায় তখনই সে স্যুট সেলওয়ার সেলাই করে রাখছিল, এটা যায়। সুযোগ সন্ধানী ছিল এবং ষড়যন্ত্রকারী ছিল, কিন্তু কূটকৌশলী এবং ব্যক্তিশালী এটা ইররিলেভেন্ট লাগতেছে। তাহলে 1 ও 3 এই 2 এটাই হবে কারেক্ট অ্যান্সার আমার মতে। এবার দেখো 1971 সাল, এই যে তোমরা একটু মাথায় রেখো, 1971 সাল নিয়েই প্রশ্ন হবে, সৃজনশীল হোক বা বহুপদী। বহুপদী এখান থেকে আসার সম্ভাবনা অনেক কম। এবার 1971 সালে মুক্তিযুদ্ধে রাজাকার ও আল বদরেরা গোপনে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের সহায়তায় পাক হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন করে। ওকে, রাজাকার আল বদরের সাথে তুলনা করতে বলছে। দেখো উমিচাঁদ, মির্জাফর, রাজবল্লভ, এটাই কারেক্ট অ্যান্সার হবে। তারাই রাজাকারের মতো, কারণ এই জায়গায় সাফরে আছে, এই জায়গায় নারায়ণ সিং আছে, এই জায়গায় মোহনলাল আছে, তো এই তিনটা তো হবে না। উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয়বস্তুটা কি? বিশ্বাসঘাতকতা, অথবা তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদের ইয়েটা আসতে পারে, প্রেক্ষাপটটা আসতে পারে, কারণ ওখানেও বিশ্বাসঘাতকতা, দেশপ্রেম আছে। এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। ভালো কথা। রাহাত সাহেব দয়া পরবশ, মানে দয়াতে বশবর্তী হয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপাতি নিয়ে পালিয়ে যায়। এবার বলো উদ্দীপকের আগন্তুক, আগন্তুক মানে কিন্তু বিদেশি, বিদেশি, তার মানে এখানে বিদেশি একটা কথা আছে। নাটকে কাদের সাথে মিলে? বিশ্বাসঘাতক। ওরা কি বিদেশি ছিল? ওরা কি আগন্তুক ছিল? ওরা তো ঘরের মানুষ ছিল। এরা তো ঘরের মানুষ, ঘরের মানুষ। ফরাসিদের থেকে হেল্প পাইছি আমরা। দেশদ্রোহী তো এইটা তো একটা কনসেপ্ট। অ্যান্সার কি হবে? ইংরেজ। নাটকে এরূপ পরিলক্ষিত, আচ্ছা সিরাজউদ্দৌলা নাটকে সাদৃশ্য পরিলক্ষিত হয়। বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের চেষ্টা, নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত,
মীর জাফরের সাথে গোপন সন্ধি। হ্যাঁ, বাণিজ্য করতে এসে ক্ষমতা নিতে চাইছে, এটা সবাই তোমরা জানো। নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এটা আমরা কয়েকবার দেখছি, বিশেষ করে এই নাটকের প্রথম দৃশ্যেই আমরা দেখছি। এবং মীর জাফরের সাথে গোপনে সন্ধি করছে, সিগনেচার করছে, এটাও আমরা দেখছি। তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলা। আরেকটা করাই, হ্যাঁ, বাকি সব সেম। 85টা আছে এই জায়গায়। জমিদার কান্ত রায়ের মৃত্যুর পর একমাত্র পুত্র হীরক রায় জমিদারি লাভ করেন। ফ্যান্টাস্টিক। তার মানে এখানে আমরা দেখতেছি আলীবর্দীর পর তার মানে নাতি সিরাজ আসছে, কনসেপ্টের সাথে যায়। হীরক রায় বয়সে তরুণ ও সরল প্রকৃতির মানুষ। সরলতার সুযোগ নিয়ে কাকা তপন রায় অমাত্যদের নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। মিলে গেল। টের পেয়ে হীরক রায় কঠোর হস্তে সে ষড়যন্ত্র দমন করে। হীরক রায় অমাত্যদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল আছে? এটা আর করানোর দরকার আছে? বলো, এটা তোমাদের করানোর দরকার কি আর আছে? আমার তো মনে হয় না, কারণ একই কোয়েশ্চেন ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, কে ঘরের মানুষ না, তার মানে কি ঘষেটি। আচ্ছা, এ ভাই বোর্ডটা একটু হ্যাং হয়ে গেছে, কি ব্যাপার? আজকে সারাদিন বোর্ডটা অন ছিল না, কিন্তু আমি ভাবছিলাম আজকে তো সারাদিনে কোনো ক্লাসও হয় নাই। ইবিআই 3.0 শুরু হয়েছে, তোমরা জানো। মাশাল্লাহ, মাত্র 4টা ক্লাস হয়েছে, 1500 স্টুডেন্ট আসছে আল্লাহর রহমতে, এবং ভালো সাড়া পাচ্ছি। আর বোর্ডটা হ্যাং হয়ে গেল। আচ্ছা, ওই পিডিএফটা হ্যাং হয়ে গেছে আর কি, ভালো কথা। তো অ্যান্সারটা হবে হচ্ছে, কে বলো তো অ্যান্সারটা হবে হচ্ছে ঘসেটি বেগম। আর পরবর্তী যেগুলো আছে এগুলো তোমরা মিলাইতে পারবা। হ্যাঁ, এখন আমরা দেরি না করে চলে আসি লাল সালুতে। বলো, তোমরা কি লাল সালুর জন্য প্রস্তুত? এখন লাল সালু ধরবো আমরা। হ্যাঁ, লাল সালুটা ধরবো। দেখো, সিরাজউদ্দৌলা নাটকে আমি যদি একটু সাম আপ করি বা একটু সামারি দেওয়ার চেষ্টা করি, সেখানে তোমরা একটু দেখবা যে দুইটা পক্ষ, বিশেষ করে আমি তোমাদের সৃজনশীলের জন্য একটু বলি যে পক্ষ আছে দুইটা। হ্যাঁ, পক্ষ আছে কয়টা? পক্ষ আছে দুইটা। বিশেষ করে তোমরা একটু মনে রাখবা নবাব সিরাজ। তো এটা তো জানোই যে দেশপ্রেম আছে এখানে। মীর মর দান। হ্যাঁ, আচ্ছা, এই একজন, তার সাথে মোহনলাল। আচ্ছা, তার সাথে নবাবের গুপ্তচর এই যে রাইসুল, এই নামটা রাইসুল। তার সাথে তোমরা একটু সাফরে। হ্যাঁ, সাফরে, এই নামটা সাফরে। তার সাথে একটু মনে রাখো, এরা হচ্ছে নবাবের পক্ষের লোক। হ্যাঁ, লুৎফা তো থাকবেই, তার আমেনা বেগম মানে মা, আমেনা বেগম, হ্যাঁ, মানে হচ্ছে তার মা। কিংবা ধরো লুৎফা, এরা যে সিরাজের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, পক্ষে থাকবে এটাই স্বাভাবিক। আচ্ছা, যখন তোমরা সৃজনশীল প্রশ্ন লিখবা, বিশেষ করে 1, 2, 3, এই 3টা ক্যারেক্টার CQ এর জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে যে পার্শ্ব চরিত্রগুলো আছে, হ্যাঁ, এখানে যে সাপোর্টিং রোলটা আছে, সাপোর্টিং রোল, এই সাপোর্টিং রোলসগুলা থেকে সৃজনশীল হয় না। রাইসুলের কথাটা কেন আমি আলাদা দিলাম জানো? এমন একটা উদ্দীপক আসতে পারে যে ধরো মুক্তিযুদ্ধের টাইমে ওই যে গেরিলা বাহিনী আছে না, যারা গুপ্তভাবে অ্যাটাক করতো, খোঁজ খবর নিয়ে আসতো, এরকম। তো এই কারণে আমি এই ক্যারেক্টারটাকে একটু আলাদা রাখছি, কিন্তু আসার সম্ভাবনা ওরকম না। এই 3জন যে প্রাণপণে যুদ্ধ করে, বিশেষ করে এই 2জন, এখান থেকেই সৃজনশীল আসতে পারে। আর বিপক্ষ ক্যারেক্টার কারা? বাকি সব বিপক্ষ ক্যারেক্টার। সিম্পল হিসাব। এখন কি নিয়ে সৃজনশীল আসে? দেশপ্রেম, দেশদ্রোহিতা, দেশপ্রেম, দেশদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা। তো এইটা নিয়ে তোমরা লিখতে পারবা, আই হোপ। এবার আসো, আমরা যখন উপন্যাসটাই আসবো, আমার একটু বইতে নিয়ে যেতে হবে তোমাদের। হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় নাই, জানি না কিভাবে ঠিক হবে। উপন্যাসটা যখন আমি তোমাদেরকে পড়াবো, দেখো এই যে উপন্যাস না, এই উপন্যাসটা অনেকগুলা পেজ আছে। দেখো এখানে খুব সুন্দর মতো কয়েকটা জিনিস আছে। এই যে ক্যারেক্টার, একটু দেখো ক্যারেক্টার রিলেটেড যে MCQ-গুলা থাকে, এই MCQ-গুলা পাশেই লেখা আছে। দেখো, যেমন সকল ঘটনার নিয়ন্ত্রক কে? মজিদ।
কুসংস্কার, শঠতা ও অন্ধবিশ্বাসের প্রতীক কে? মজিদ। রহিমা মজিদের প্রথম স্ত্রী, এটা আমরা জানি। এভাবে দেখো মজিদ রিলেটেড যে কয়টা এমসিকিউ আসতে পারে সে কয়টা এমসিকিউ এখানে দেওয়া আছে। যে জমিলা দ্বিতীয় স্ত্রী, মজিদ নামটি আছে 488 বার, এইটা ইররেলিভেন্ট, এটা এইচএসসিতে আসবে না। রহিমা সম্পর্কে যে ধারণাটা পাওয়া যায় সেই ধারণাটা এখানে দেওয়া আছে। প্রশ্ন আসতে পারে মজিদের ঘরের খুঁটিকে, অ্যান্সার দিতে হবে রহিমা। তারপর ধরো কে মাটিতে আওয়াজ করে হাঁটে, অ্যান্সার হবে রহিমা। কিংবা ধরো ঝড়ের সময় খুব উৎফুল্ল হয়ে যায় কে, এটার অ্যান্সার হবে রহিমা। এই যে জমিলা রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন দেখো প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র কোনটি এই রচনায়, তাহলে অ্যান্সার হবে জমিলা। আচ্ছা, তো এরকম করে প্রত্যেকটা ক্যারেক্টারে একটু বিশ্লেষণ দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো ভাই নাটকে কি নাই? নাটকের বেস্ট বিশ্লেষণ দেওয়া আছে তোমাদের বইতেই, ওইটার বাইরে কিছু পড়ার চেষ্টা করবা না এখন। হ্যাঁ, এবার একটু দেখো, আমি তোমাদেরকে বলি যে সৃজনশীল আসে কোন কোন চ্যাপ্টার চরিত্রগুলা থেকে। এই যে দেখো এই কয়টা ক্যারেক্টার থেকে। বিশেষ করে একটু মনে রাখবা জমিলা ক্যারেক্টার যেটা আছে, এই জমিলা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা নিয়ে দেখবা বেশি সৃজনশীল আসছে। যে হচ্ছে টোটালি ডিফারেন্ট, পুরা রচনার ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে কিন্তু এই জমিলা। প্রাণ ধর্ম বা প্রাণ চঞ্চল একটা ক্যারেক্টার সে প্লে করে এবং মাজার রিলেটেড সে কোনো কিছু মানে না। বিশেষ করে আমরা দেখছি যে তাহের কাদের রতনের বাপও কিন্তু মজিদকে বিশ্বাস করতো না, মজিদ অপমান করে তাকে বের করে দিছিল এবং সে নিরুদ্দেশ হয়ে যায়। আকাশ একটা নবজাগরণের প্রতীক হিসেবে তোমরা ধরতে পারো, কিন্তু আকাশ রিলেটেড সৃজনশীল কম আসেই না বলতে গেলে। আর অন্য কিছু চরিত্রের ভিতরে সলেমনের বাপ, কানুর বাপ, এগুলো লাগে না। হ্যাঁ, এগুলা ওরকম ভাবে লাগে না। এবার দেখো সৃজনশীল কি কি নিয়ে আসতে পারে। এই যে দেখো এই কয়টা দিক থেকে সৃজনশীল আসতে পারে। তোমরা একটু সুন্দর মতো স্টাডি করবা, কিন্তু এমসিকিউতে ফোকাস দিতে হবে। তো চলো এবার এমসিকিউটা করি তোমাদের জন্য। হ্যাঁ, এমসিকিউটা কি দেখো, প্রথম থেকে করি। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটা ছিল? আমরা জানি প্যারিস। লাল সালু কি ধরনের উপন্যাস? দেখো লাল সালুতে পীর সমাজ এবং অন্ধবিশ্বাস নিয়ে কথা বলা হয়েছে, এই দুইটাই সমাজের জন্য সমস্যা, তার মানে সমাজ সমস্যামূলক। মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করেছিল বলতো? সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে, এটা হবে অ্যান্সার। সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। আর তোমরা টেনশন করো না, তোমাদের সাথে আজকে লাস্ট ক্লাস আমি, আচ্ছা তোমাদের যদি 5 দিন আমি সাপোর্ট দিই তাহলে কি তোমাদের কোনো ক্ষতি হবে বলো? তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। তাহলে ভয় পাচ্ছ কেন? তোমাদের এখনো রিটেনের ক্লাস দিতে হবে না একটা, তারপরে ধরো আরও প্রবলেম সলভ ক্লাস, একটা পাবলিকের জন্য ক্লাস দিব, হয়তো এই ক্লাসটাও পাবলিকের জন্য দিয়ে দিতে পারি। আর হচ্ছে পাবলিকের জন্য একটা ওয়ান শট ক্লাস তো দিতেই হবে, সেটা হয়তো বা 23 তারিখে রাতে আমি দিব, যেখানে বেশি বড় ক্লাস না, 2.5 ঘন্টা ম্যাক্স এরকম একটা ক্লাস, যে ক্লাসে কোনো সৃজনশীল এমসিকিউ নতুন করে কনফিউজিং এমসিকিউ নিয়ে এসে তোমাদের আর কনফিউজ করবো না, কি পড়বা না পড়বা নিয়ে কয়েকটা এমসিকিউ, কয়েকটা সিকিউ এবং অ্যাকচুয়াল কি পড়তে হবে এগুলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার দেখো লাল সালু উপন্যাসে বর্ণিত, কিন্তু আচ্ছা বর্ণিত দেখো পুরো একটা লাইন দিছে, কিন্তু দেশটা কেমন? মরার দেশ। মরার দেশ মানে কি? সেখানে কোনো ফসল ফলে না, তাই তো? তাইলে ফসল যেহেতু ফলে না, এখানে কি হবে? শস্য শূন্যতা। কিন্তু দেশটা মরার দেশ বলার কারণ কি? শস্য শূন্যতা আছে, শস্য শূন্যতা নাই, কি আছে? শস্যহীন বলে। তারা কেবল ছোটে তো ছোটেই, কেন ছোটে? ধরো আমরা বিলাসী রচনায় পাইছিলাম একটা জিনিস, যে সবাই শহরের পথে যায়, শহর থেকে কেউ আর গ্রামে ব্যাক করে না, কেন? জীবিকার তাগিদে। কিসের তাগিদে? জীবিকার, জীবিকার জন্য, জীবিকার জন্য। সেম, তারা ছোটে, কেন ছোটে? এই জীবিকার জন্য। ছেলেমেয়েরা কখন আমশিপাড়া পড়ে? আমশিপাড়াটা কি? কোরআন শরীফ পড়ার জন্য যে ইনিশিয়াল জ্ঞান লাগে, সেই জ্ঞানটা কখন পড়ে? এটা সকালে। কখন পড়ে? সকালে। লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগরের গ্রাম কোন দিকে? উত্তর দিকে। এই প্রশ্নটা ঠাড়া মুখস্থ, কিন্তু এটাও স্ট্যাটিস্টিক্যাল ডাটা। হ্যাঁ, এই স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেন কিন্তু পাবা তোমরা, 100% শিওর থাকো। নাটক এবং উপন্যাস থেকে যে 6টা কোয়েশ্চেন আসবে তার ভিতরে 2টা কোয়েশ্চেন এরকম ঠাড়া মুখস্থ কোয়েশ্চেন। লাল সালু উপন্যাসে 80 পর বৃদ্ধটাকে ছিল বলতো? খুব বৃদ্ধকে ছিল সলেমনের বাপ। এবার একটু দেখো
অতি সন্তর্পণে, সন্তর্পণে মানে কি একদম আস্তে। এই সন্তর্পণ কথাটার অর্থ কিন্তু আমরা ইয়েতেও পাইছি, মানে অর্থ না পেলেও শব্দটা আমরা পাইছি মাসি পিসিতে। ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা কেন চালায়? কারণ মাছ আছে না, মাছ ধরতে হবে। তাহলে এখানে দেখো শব্দ করলে মাছ পালাই বলে। মোহাম্মদনগরের আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? মজিদ ছিল গারো পাহাড়ে, একদম ধামুস্ত। লাল সালু উপন্যাসে কে হাঁপানির রোগী? এই সলেমনের বাপ মনে হয় হাঁপানির রোগী, ভুল করলে আমার ঠিক করে দিও। লাল সালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন? মাজারটি দেখতে হচ্ছে মাছের পিঠের মতো। এটা টিকাতে আছে দেখবা, বইয়ে অনেকগুলা, মানে 3 পেজ না 4 পেজ মিলে শব্দার্থ টিকা, সেখানে দেখবে এটা উপমা অর্থে ব্যবহার করা হয়েছে। উপমা, তুলনা দিয়ে, যে মাছের পিঠের মতো। অ্যাকচুয়ালি যদি খতে আসে এটার অ্যান্সার হবে রহস্যময়তা বুঝাতে। রহস্যময়তা, রহস্যময়তা বুঝাতে। লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? রহিমা। রহিমা। ইন্টার পরীক্ষাটা না লাইফে অনেক গুরুত্ব বহন করে, বুঝছো? ইন্টার পরীক্ষাটা, বিশ্বাস করো আর না করো, এখানে যারা আসো, অনেকে আসো, শতাধিক স্টুডেন্ট আসো, সবাই সেম রেজাল্ট পাবে না। হ্যাঁ, আমরা সবাই একটা রেজাল্টের পিছে দৌড়াই, গোল্ডেন জিপিএ 5 বা জিপিএ 5 পাইলেই হয়েছে আমাদের। হ্যাঁ, গোল্ডেন শব্দটা তো নাই, ওই যে আমরা সব বিষয়ে A+ পাইলেই গোল্ডেন বলি আর কি, কিন্তু সবাই পাবে না। এটা আসলে একটা হিউম্যান সাইকোলজিতে কি আসছে জানো, যে আমরা সবাই বেস্ট জিনিসটা চাই, কিন্তু আমরা নিজেদেরকে বেস্ট স্থানে রাখতে পারছি এই জিনিসেই আসলে কারোর মন থাকে না, যে আমি নিজে কতটুকু যোগ্য ওই বেস্ট জিনিসটা পাওয়ার জন্য। তো তুমি একটু চিন্তা করে দেখবা যে তোমার প্রিপারেশনটা কতটুকু হইছে। প্রিপারেশন যতটুকু হয়েছে তুমি ততটুকুই রেজাল্ট আনতে পারবা। তুমি চাইলেই আকাশ কুসুম স্বপ্ন দেখতে পারবা না। আমি তোমাদেরকে ডিমোটিভেট করতেছি না, কিন্তু রেজাল্ট পাওয়ার পর যখন তোমরা খুবই ডিমোটিভেটেড থাকো, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বলতেছি, তখন চিন্তা করবা যে তোমার প্রিপারেশন আসলে কতটুকু ছিল। আর বাংলা প্রথম পরীক্ষা দিয়ে আসার পর না সবার মুডটা গরম হয়ে থাকবে, বা খুব দুঃখিত থাকবা তোমরা যদি এখনও প্রিপারেশনটা না নাও। 6 দিন এনাফ টাইম তোমার। এই সিলেবাস, এই সিলেবাস মনে হয় না আর যুগে কেউ পাবে, কোনো যুগে কেউ পাবে। এই সিলেবাসে তোমরাই বেস্ট একটা ইউজ করে আসো। বাংলা প্রথম পত্রে 6 দিন, প্রতিদিন তুমি 2টা গদ্য পড়ো, মাত্র 2টা, তাহলেই তোমার সিলেবাস ডান হয়ে যায়। এখন তো আর কেউ ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছে না আমার মতে। হ্যাঁ, অন্য সাবজেক্ট তো কেউ পড়তেছে না। যার কিচ্ছু পড়া নাই সেও বাংলা ফার্স্ট পেপারে কামব্যাক দিতে পারবে স্ট্রংলি। বই বাদে কোনো গাইড পড়িস না ভাই, গাইড পড়লে ধ্বংস হয়ে যাবা তোমরা, ঠিক আছে? যাদের বই সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে গেছে, চিপা চুপাই, ধরো আমার মতো কিছু শব্দ মনে আছে যে ওই লাইনে এই লাইনে ওই পেজে আছে, তারা গাইডে যাও, আদারওয়াইজ গাইডে যাও না। বইটাকে পড়ো, শব্দার্থ, দাড়ি কমা কিচ্ছু বাদ দিও না, পড়ো খালি। লাল সালু উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে কি বোঝানো হয়েছে বলতো? মাজারের রহস্যময়তা। কলমা জানো মিয়া, প্রশ্নটি মজিদ কাকে করছিল বলতো? হ্যাঁ, দুদু মিয়াকে করছিল। মজিদ কাকে করছিল এই প্রশ্নটা? মজিদ দুদু মিয়াকে করছিল। মনে আছে দুদু মিয়ার কয়টা সন্তান ছিল? দুদু মিয়ার কয়টা সন্তান ছিল বলতো? খেয়াল আছে? প্রোডাকশন কিন্তু ভালো ছিল। হ্যাঁ, 7টা। লাল সালু উপন্যাসের কোচ বিদ্ধ হয়ে নিহত কে হয়েছিল? সমীর উদ্দিন। এই প্রশ্নটা একটু ইররিলেভেন্ট, কিন্তু অনেক চিপার মধ্যে থেকে এই প্রশ্নটা আসছে। 18, মানে আমি 17 সালে পরীক্ষা দিছি, এটা হচ্ছে 18। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটোছুটি করতো কে? ছুটোছুটি করতে হচ্ছে রহিমা। রহিমা আগে অনেক চঞ্চল ছিল, এখন একদম ধীরস্থির হয়ে গেছে। মাজারটি তার শক্তির মূল, এটা বলতে কি বুঝাইছে? এটা তার বিশ্বাস। এই প্রশ্নটা বইয়ের, এটা বুক MCQ। হ্যাঁ, বইয়ে যে MCQ-গুলো আছে না, আরেকটা কথা, বইতে যে MCQ-গুলো আছে প্রত্যেকটা গদ্য পদ্যে প্লিজ ওই MCQ-গুলো সমাধান করে যাও প্লিজ। এবার আসো, রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসের উদ্ধৃতিতে
আসলে রহিমার ভয়ের কারণ কি ছিল বলো তো? ওই যে মাজারের একটা ঐশী শক্তির কল্পনা। মহব্বতনগরে মহিলাদের সাথে মজিদের যোগসূত্র কিভাবে ছিল? ছিল না। মজিদের স্ত্রীকে সমস্যা বলে দিত, মজিদ একটা সমাধান দিত, তার স্ত্রীকে বলতো, তখন তার স্ত্রী অর্থাৎ রহিমা সব নারীকে বলে দিত। তার মানে মিডলম্যান ছিল বা দালাল ছিল হচ্ছে রহিমা। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা বিশ্বাস করে না। লাল সালু উপন্যাসে কে বিশ্বাস করে না? ওই যে মজিদের ধারণা মজিদ সবকিছু জানে, সবকিছু বোঝে। এবং হাসুনির মায়ের বাপ, তাদের ঘরের যেই কি বলে গ্যাঞ্জাম, এটা মজিদ জেনে গেছে অন্তরের শক্তিতে। এই কথা বিশ্বাস করে না এই তোমার তাহের কাদের রতনের বাপ। কেন বিশ্বাস করে না? সে ধারণাই করে এই মজিদ কেমনে বুঝবে এই কথা। হাসুনির মা যায় যদি না বলে তাহলে বুঝবে কিভাবে? বুঝা গেছে? তার মানে এটা হচ্ছে এই যে তাহের কাদেরের বাপ। কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড জ্বলে ওঠে তার অন্তর। উক্তিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বলা হয়েছে? তাহেরের বাবার। ওনারে কন আমার মতের জন্য জানি দোয়া করে, এটা হচ্ছে রহিমার কাছে কি বলে তোমার হাসুনির মা এই কথাটা বলে। হ্যাঁ, যে ওনারে কন যাতে আমার মত হয়, আমার মৃত্যু হয়। এটা হচ্ছে হাসুনির মা। হাসুনির মাকে বুড়ো বেধর প্রহার কেন করে? কারণ ঘরের কথা বাইরে বলে দেয়। ভেতরের ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? ওই যে তাহের কাদেরের বাপ, তাকে অপমান করে ভরা মজলিসে। এরপরে কি? প্রিয় পয়গম্বর অর্থাৎ আমাদের নবী কবে আসছিল বলতো? ৫ম হিজরিতে। ঠ্যাঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়? ঠ্যাঙা বুড়া মজিদের কথায় বিভ্রান্ত হয়। মজিদ উল্টাপাল্টা কথা বলে। তুমি কি হলফ কইরা অর্থাৎ কসম কাইটটা বলতে পারো তোমার দিলে কোনো ময়লা নেই? এ কথাটা বলে মজিদ। কি মিয়া, তোমার দিলে ময়লা আছে? হ্যাঁ, এই কথাটা কে বলে? এই কথাটা বলে হচ্ছে খালেক ব্যাপারী। এই কথাটা কে বলে? খালেক ব্যাপারী। এক্সাম বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা আইসো এক্সাম ব্যাচে। হ্যাঁ, আমি যে কোর্সটা ছাড়তেছি ৬৯৯ টাকা মাত্র কোর্স ফি। এটা হয়তো বা আরও ১০০ টাকা তোমরা প্রোমো কোড পাবা। এক্সাম ব্যাচ ৪৫টা এক্সাম পাবা। তোমরা আবার মনে করতে পারো ভাই ইয়ে করতেছেন মার্কেটিং। আর না রে বাবা, তোমাদের সাথে কি মার্কেটিং করবো আমি? তোমাদের জানাইতেছি। হ্যাঁ, ৪৫টা তোমরা এক্সাম পাবা। ১৫টা ইন্টু 3 মানে বাংলা ইংলিশ জিকে ১৫টা 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 করে। এবং ফাইনাল মডেল টেস্ট পাবা। কয়টা? ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ হচ্ছে 10টা প্লাস সলভ ক্লাস, মানে ফাইনাল মডেল টেস্টের উপর সলভ ক্লাস। ঠিক আছে? বাংলা ইংলিশ জিকের প্রায় 10টা সলভ ক্লাস। কোর্স টোর্স ডিজাইন করা শেষ। তোমরা হয়তোবা পরীক্ষার পরে এটা পেয়ে যাবা এবং রিটেন পরীক্ষা দিতে পারবা। রিটেন ফাইনাল মডেল টেস্টে রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ আমরা রাখছি। আমাদের সেই টেকনোলজি এসে পড়ছে যে আমরা তোমাদের ফাইনাল মডেল টেস্টটা নিতে পারবো রিটেনে। একটু দাঁড়াও, ল্যাপটপে চার্জ চলে গেছে, এটা জানায় রাখলাম আর কি। আইসো, হয়তোবা অনেক জায়গায় ভর্তি হবা, এখানেও আসতে পারো তোমরা। ল্যাপটপের চার্জটা চলে গেল কেন? সুইচ কি দেই নেই? কি মিয়া, তোমার দিলে কি ইয়া সেটা মজিদের উক্তি। ও সরি, ল্যাপটপ তো বন্ধ হয়ে যাবে রে, ক্লাস তো অফ হয়ে যাবে। এক মিনিট এক মিনিট এক মিনিট। মিনিট চার্জ হইতেছে না। দাঁড়াও, বিরক্ত হয়েও না, একটু দাঁড়াও। কি আশ্চর্য, চার্জ নিচ্ছে না কেন? আর কয়েকটা আছে।
তুই চার্জ বন্ধ হয়ে গেলে তো বিপদ। ক্লাসটা এমনিই 2 পার্ট হয়েছে, এটারে জোড়া দিয়ে ইউটিউবে দিতে হবে। ও বাচ্ছি হয়েছে। লাল সালু উপন্যাসে ঝড় এলে হই হই করে কে? রহিমা। হ্যাঁ, ঝড় এলে হই হই করে কে? রহিমা। লাল সালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটি ওই সিদ্ধ ধানের ভাপের শব্দ ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করছে? সাপের শীষ। আরে আজকে সব ক্র্যাশ করতেছে কেন? এটা কোনো কথা বলো? ভাগ্যটা এত খারাপ। আচ্ছা ভাগ্য খারাপ হইলে সমস্যা নেই, ওয়েট আমার কাছে আছে। কয় নাম্বারে ছিলাম আমরা? আমার একটু বইলো। তাইলে এটা হচ্ছে লাল সালু। এমনি ক্র্যাশ করলে হয়? আসো, এই জায়গায় আমরা ছিলাম না? হ্যাঁ, দেখো তার মানে সাপের বিষ। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? খেলোয়াড়টা কে? খেলোয়াড় নিরুদ্দেশ হয়ে গেছে। বুড়া বুড়ি ছিল না, তার মানে বুড়াটা কে? তাহের কাদেরের বাপ। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? অন্ধকারে কিসের মতো? সাপের মতো। দেশে বিদেশে পীরদের সফর কখন শুরু হয় বলো তো? যখন ফসল আসা শুরু করে। তাহলে ফসল আসছে মানে ধানের মৌসুমে। মজিদের মন কদিন ধরে চিন্তায় কেন ঘুরপাক খাচ্ছে? কারণ তার কম্পিটিটর চলে আসছে। কম্পিটিটরটা কে? কম্পিটিটর হচ্ছে আওয়ালপুরের পীরের উপস্থিতি। মজিদ কার ভয়ে শঙ্কিত? এই যে পীর সাহেবের ভয়ে শঙ্কিত। পাথর এবার নড়ে গেছে। পাথরটা কে? পাথর নড়ে গেছে মানে কি? একটু ভয় পেয়ে গেছে তো, এই যে মজিদ। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছাইছিল বলো তো? যদ্দূর সম্ভবত ও একটা নামাজ পড়ছিল না, মনে আছে তোমাদের? হ্যাঁ, দুপুরের পরে। তাইলে দুপুরের পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে সূর্য হেলে গেলে, সূর্য ডুবে গেলে কোনটা হবে অ্যান্সার বলো? হ্যাঁ, দুপুরের পূর্বে না সূর্য হেলে গেলে? ফেব্রুয়ারি সবাই দেখি খুব ইমোশনাল। আচ্ছা, সূর্য হেলে পড়লে। লাল সালু উপন্যাসে ভাং গাঁজা খাওয়া রসক রসকস শূন্য হার গিলে চেহারাটা কে ছিল? কম্পাউন্ডার। এরপরে আসো, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে খালিক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা, আর দ্বিতীয়টা হচ্ছে তানু বিবি। আমেনা নামে কিন্তু 2টা ক্যারেক্টার আছে, নাটকেও আছে উপন্যাসেও আছে। নাটকে ক্যারেক্টার হচ্ছে সিরাজের মা, আর উপন্যাসে হচ্ছে খালিক ব্যাপারীর প্রথম স্ত্রী। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? খালিক ব্যাপারী। এবার আসো, খালিক ব্যাপারীর সাথে ধলা মিয়ার সম্পর্কটা কি এবং তানু বিবির সম্পর্কটা কি, এটা একটু ভালো মতো পড়ে রেখো। মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তান হয় না কেন? পেটে শিকল বা বেবি থাকায়। এরপরের প্রশ্নটা কি দেখো তো? লাল সালু উপন্যাসে যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, এটা কি হবে? এটা হচ্ছে প্রতিহিংসা বা রিভেঞ্জ। আক্কাসের বাবার নাম কি? মোদাব্বের মিয়া। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাসের প্রসঙ্গে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। লাল সালু উপন্যাসের এ বাক্যে কি প্রকাশ পাইছে বলো তো? এখন মজিদকে তুমি ধাক্কা দিয়ে বাতাসে উড়াই ফেলতে পারবা না, কারণ তার একটা সামাজিক এক্সিস্টেন্স আছে, সাথে কিন্তু তার টাকা পয়সা হয়েছে। তার মানে আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠার কারণে। তানি বুঝি দুলার বাপ, এই কথাটা কে বলে? এই কথাটা বলে হচ্ছে জমিলা। হ্যাঁ, এই কথাটা ভাবে হচ্ছে জমিলা। জমিলা এই কথা ভাবে, এবং এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলে? মজিদকে উদ্দেশ্য করে বলে। এবার কি, লাল সালু উপন্যাসের অবিশ্রান্ত ঢোলক বেজে চলে যায় কোথায়? ডোমপাড়ায়। বইয়ের লাইন, সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে? জমিলা খাঁচায় ধরা পড়েছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার একটু দেখো, মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু তোমার অনুধাবন টাইপের। মহাসমুদ্র কথাটার অর্থ হচ্ছে অসীম। অসীমের ডাককে ত্যায্য করে বালুতীর মানে পার্থিব সুখ, মানে পৃথিবীগত সুখে কি যেন খোঁজে। এটার অ্যান্সারটা কি? এই যে অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ।
এর পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলছে? খোদার উপর তোয়াক্কাল রাখো, এই কথাটা কার? খোদার উপর তোয়াক্কাল রাখো, 52 নাম্বার কোয়েশ্চেন। অবশ্যই 50-এর খ। ওকে, ভেরি গুড। আচ্ছা, কমেন্ট যদি সাথে সাথে আসতো না খুব ভালোই তো, বুঝছো? এই ল্যাগ করে তো। লাল সালু উপন্যাসের শেষ বাক্যটি কি? বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ। এটা স্টার মেরে দিলাম, স্টার মেরে দিলাম ক্ষয়ের জন্য। ধান দিয়া কি হইব মানুষের যদি জানি না থাকে, এটা হইব ক্ষোভ। বতর দিন, বতর দিন মানে কি? মগরা মগরা ধান হইতো, মনে আছে? এটা কি হইব অ্যান্সার? বতর দিন মানে কি? চাষাবাদের দিন। রুঠা জমি মানে কি? রুঠা জমি মানে নিষ্ফলা জমি, মানে ফসল হয় না আর কি। ঠিক আছে, বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ, এটা মোদাসের পীরের মাজার বিশ্বাসী। মজিদ জমিলার মধ্যে খোদাভীতি জাগাতে চায় কেন? জমিলাকে বশ করতে চায়, স্বীয় অধিপত্য বিস্তার করতে চায়। স্বীয় মানে নিজ, নিজের অধিপত্য তার জীবনে বিস্তার করতে চায়, এটা তো ঠিক, এটাও ঠিক। স্রষ্টার সন্তুষ্টির জন্য, এটাও ঠিক। হ্যাঁ, যে সৃষ্টিকর্তাকে একটু নামা। এবার একটু দেখো, জনগণ, জনগণে যারা যোগসম শোষে মহাজন তারে কয়। আচ্ছা, কথাটার অর্থ হচ্ছে জনগণে মানে মানুষদের, সাধারণ মানুষকে, হ্যাঁ, জনগণ কে যারা যোগসম অর্থাৎ যোগের মতো, যোগের মতো। পাহাড়ি অঞ্চলে অনেক যোগ দেখা যায়, দেখবা পাহাড়ে উঠতে গেলে বা একটু ঝর্ণার আশেপাশে এই যোগ রক্ত চুষে নেয়। হ্যাঁ, মহাজন তারে কয়। মহাজন মানে মালিক। মহাজন মানে কি? মহাজন কথাটার অর্থ হচ্ছে মালিক তারে কয়। বলো, এখন দেখো তারা কেমন হয়? তারা শোষক হয়, তারা স্বার্থপর হয়, তারা মানবতা বিরোধী নাও হইতে পারে। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। এখন তোমরা বলতে পারো ভাই যারা শোষক হয় তারা তো মানবতা বিরোধী হয়, এরকমই তো হওয়ার কথা, তাই না? কিন্তু এরকম নাও হইতে পারে। এবার একটু দেখো, সন্তান, ধরো তোমাদের কমেন্ট দেখতে হবে তো, ক্লাস কি চলে? ক্লাস ঠিক আছে। 57তে কি দোষ করছি? না, ঠিক আছে তো। এবার আসো, সন্তান আশঙ্কায়, এই এখনই দিতেছি পিডিএফ, ওয়েট। সন্তান আশঙ্কায় রূপার মনে ঝড় ওঠে, রূপক কথার সাথে লাল সালু উপন্যাসের কি মিল আছে বলো? সন্তানের আকাঙ্ক্ষায়, তাহলে সন্তান ছিল না কার কার? এই রহিমা এবং আমেনার। জমিলা পর্যন্ত এখন আসেই নেই, তার মানে অ্যান্সার 1 ও 2। খালিক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন? সে দুর্বল চিত্ত, ধর্মভীরু, ব্যক্তিত্বহীন। অ্যান্সার সবগুলা, অ্যান্সার সবগুলা। এবার দেখো, রহিমা ভয় পায় কাকে? রহিমা সবাইকেই ভয় পায়, খোদাকে, মাজারকে, মসজিদকে, সবাইকেই ভয় পায়। আহা, খোদা যদি আমাকে পোলাপাইন দিত। হ্যাঁ, আচ্ছা, কথাটি ব্যথা বিদীর্ণ অন্তরে জাগ্রত হয় কাদের? রহিমার হয়, আমেনার হয়, মজিদেরও তো হয়। মজিদের সন্তান, রহিমার সন্তান নাই মানে তো মজিদেরও নাই। তার মানে অ্যান্সার তো আমরা 3টাকে দিতে পারি। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সব সময় সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়। আচ্ছা, মিথ্যা কথা বললে অনুশোচনা বোধ কাজ করে, নিজের উপর একটা আফসোস হয়। অস্তিত্ব রক্ষার জন্যও অনেকে মিথ্যা কথা বলে এবং আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে। তো মজিদের ভিতরে এই 3টাই কিন্তু আমরা দেখছিলাম। হ্যাঁ, এই 3টাই আমরা দেখতে পাই। এবার একটু দেখো, রহিমা দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ কেন করে না? এটার কারণ হচ্ছে স্বামী ভক্তি ছিল, ধর্মনিষ্ঠা ছিল, সমাজে আনুগত্য। এটি কি হবে? না, এটা তো হবে না। তার মানে অ্যান্সার 1 ও 2। মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল কেন? মনে খোদার ভীতি জাগানোর জন্য, কারেক্ট। শাস্তি দেওয়ার জন্য, কারেক্ট। তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য, ইয়েস, কারেক্ট। তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলা। বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ, উক্তিটা দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? নির্দ্বিধায় বিশ্বাস করা মানুষ, ইয়েস। বিশেষ ক্ষমতার অধিকার না, অন্ধভাবে বিশ্বাস করা, এই 2টা কারেক্ট।
এই দুইটা কারেক্ট, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 3। 1 ও 3। এবার কি দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 68 ও 69 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 68 এবং 69 নাম্বার প্রশ্ন দেখি কি বলছে। বলছে কি, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তীর্ণ বক্ষপট, এ দৈন্য মাঝারে কবি, এ দৈন্য মাঝারে কবি, ওমা পায়ে ব্যথা পাইছি রে, এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। ওহ নাইস। উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসের প্রাণময় ও সাহসী ক্যারেক্টারটাকে, প্রাণময় ও সাহসী ক্যারেক্টার হচ্ছে জমিলা। উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য কি ছিল? নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণধর্মের জাগরণকারী, শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস, ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। ইয়েস, এটা তো হয়, এটাই হয়েছে। ধর্ম ব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট ও সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি। হ্যাঁ কারেক্ট, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সবগুলাই, অ্যান্সার সবগুলাই। এবার একটু দেখি, সোনু মিয়া তার বড় পরিবারের ভরণ পোষণ করতে না পেরে, আচ্ছা ভালো কথা, মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙায়, সেখানে লেখা থাকে যে স্বপ্নে অলৌকিক ক্ষমতা পেয়েছে এবং তার দ্বারা যাবতীয় সমস্যার সমাধান করা হয়। কার সাথে মিলে গেল? লাল সালুর সাথে মিলে গেল। এই সাদৃশ্যের কারণ কি? মিথ্যার আশ্রয়, এটা তো যায়। ধর্ম ব্যবসা, এটাও যায়। যাপিত জীবনের ভার সইতে না পারা, যাপিত জীবন মানে বর্তমানে সে তার জীবনটা যেভাবে অতিবাহিত করতেছে সেই জীবনটা স্ট্যান্ডার্ড না, সে চায় আরও ধন সম্পত্তি, ধন দৌলত চায়। তার মানে এটাও তো মজিদ চাইছিল দেখেই তো গ্রাম ছেড়ে চলে আসছিল, তাই না? তার মানে অ্যান্সার আসতেছে কি? অ্যান্সার আসতেছে সবগুলা। আর দরকার নেই, এগুলি তোমরা নিজেরা নিজেরা কইরো, ঠিক আছে? 85টা আছে, 85টাই তোমরা নিজেরা নিজেরা করতে পারবা। তো এখন যদি কোনোটাই ভুল ত্রুটি থেকে থাকে বা আমি যদি কোনোটাই ভুল টুল পড়ায় থাকি, তোমরা একটু সমাধান করে নিও নিজের থেকে। স্বাভাবিকভাবে একটানা এত পড়াইতে গেলে একটু ভুল ত্রুটি হতে পারে, তবে আমি ধারণা করি যে ভুল ত্রুটি হয়নি। যদি হয়ে থাকে এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে একটু বাকিদেরকে একটু হেল্প করে দিও, ঠিক আছে? আর পিডিএফটা যে দিব, পিডিএফগুলো তো সব ক্র্যাশ করা পিডিএফ। দিব কোনটা? খালি কোয়েশ্চেনের পিডিএফ দিব নাকি অ্যান্সার পরে দাগায় দিব? একটা কাজ করি, অ্যান্সার দাগায় আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, ঠিক আছে? একটু সময় লাগতে পারে। আর কাহিনীটা হচ্ছে কি, আমি আগামীকালও আসব তোমাদের সামনে। আগামীকাল তোমাদের যেটার উপরে ক্লাস নিব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, প্রত্যেকটা রিটেন কিভাবে লিখতে হয়, লিখিত অংশ, এবং বাংলা প্রথম পত্র সৃজনশীলে কিভাবে নাম্বার পাবা। আমি টাইমটা দিতে পারছি না, এটার কারণটা হচ্ছে তোমাদের কোর্স তো অনেক আগে শেষ হয়ে গেছে, অন্য রুটিনে নিজেদেরকে ব্যস্ত রাখা হয়ে গেছে। তো সেক্ষেত্রে রাত 10টায় হয়তো বা নাও নিতে পারি, যদি না নিই তাহলে আগে থেকে জানাই দিব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল। হ্যাঁ, আল্লাহ হাফেজ।